স্বপ্নের গাড়ি এবং স্বপ্নের বাড়ি দুটোই তিনি অ্যাচিভ করেছেন। তার সঙ্গে অ্যাচিভ করেছেন তার সাফল্য এবং দর্শকদের মন বারংবার তিনি জয় করেছেন। ভাবছেন কার বাড়ির খোঁজে আজকে সিটি সিনেমার ক্যামেরা রাস্তায়? তাহলে একটু আমাদের সঙ্গে এলিশের ওপরে যেতে হবে। 11E-তে তিনি থাকেন। একটা ক্লু যদি দিতে চাই তাহলে বলতে পারি তার সঙ্গে এই মুহূর্তে রাইয়ের যোগ আছে। কোন রাই? ভাবতে থাকুন, ততক্ষণ আমরা বরং ওপরে যাই। শুটিং শেষ করে বাড়ি ফিরে গেছে সুমন। যখন বাইরে গাড়ি আছে তার মানে তো অবশ্যই ও আছে, এবং ঠিক সেই কারণেই ফোন করে ধীরে ধীরে আমরা চলে এলাম ওর ফ্ল্যাটের সামনে। কিন্তু অদ্ভুতভাবে ও কিন্তু ওর মা বাবার নাম লিখেছে, নিজের নাম লেখেনি। এবার দেখি আপাতত জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে তো কতখানি টায়ার্ড এবং আদৌ কতখানি জমজমাট ইন্টারভিউ আমরা পাই ওর থেকে। সো দেখা যাক। ওয়েলকাম টু মাই ড্রিম হোম, এলিশিয়া, 11E, মা বাবা and God blessing. Hello. Hello, 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 hello. Welcome to City Cinema and তুমি আমাদের ওয়েলকাম করো তোমার Welcome to my dream home. কেমন ছিল আজকে শুটিং? এই গরমের মধ্যে শুটিং করতে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। গরমকালেই বরং আমার ভালো লাগে শীতকালের থেকে। হ্যাঁ, কারণ আমার বাড়ি যেখানে সেখানে তো শীতটা খুব মানে খুব স্ট্রং আর কি, নর্থ বেঙ্গল। তো সেখান থেকে আমার কলকাতা গরম আমার সয়ে গেছে। মানে ইনফ্যাক্ট আমি কালকেই বাইক নিয়ে গেছিলাম, কালকে বাইক নিয়ে গেছিলাম শুটিংয়ে। আমি বাইক নিয়ে আমি ফিরছি, কালকে না সরি পরশু, তো বেশ গরম ছিল। আমি দেখলাম যে গরমটা তো লাগছে না ওরকম। মানে আমার সত্যি কথা বলছি, আমি একদম অনেস্টলি বলছি, কিন্তু আমারও গরম লাগছে, কিন্তু আমি সামহাও আমি ফিল করতে পারছি না আমি ওই গরমটা। মানে ভীষণ গরম, প্রচণ্ড গরম, বাট আমার ভালো লাগছে। কিন্তু এবার যেরকম শীত পড়েছিল, খুব ঠান্ডা পড়েছিল, ঠান্ডায় খুব অস্বস্তি হতো আর কি। হ্যাঁ, মানে ওরকম ঠান্ডা লাগছে বারবার, মানে যতগুলো জামা কাপড় পরতে হচ্ছে এরকম। আমার শীতের থেকে আমার গরমকালই ভালো লাগে, অনেস্টলি বলছি। অনেকেই শীত পছন্দ করে, জামা কাপড় পরতে পারে, ফ্যাশনটা অনেক বেশি করা যায় আর কি, স্টাইল করা যায় আর কি শীতে। বাট আমার গরমে আমার বেশি ভালো লাগে। আমার স্টাইলের বেশি কিছু নেই, একটা টি শার্ট, একটা জিন্স, একটা শুটিংয়ে তো আমি অনেক সময় হাফ প্যান্ট পরেও চলে যাই, ঠিক আছে। আমি একদম ভীষণ সিম্পলের মধ্যেও আপনি, হ্যাঁ কোনো অকেশন থাকলে তখন স্যুট ফুট পরে তখন একদম পুরো টপ টু বটম একদম ঠিকঠাক হ্যাঁ যাবো। বাট এমনি যত কুল থাকা যায়, যত ক্যাজুয়াল থাকা যায়। নিজের ফ্যাশনের ব্যাপারে ধরে নিলাম তুমি কনসিয়াস নয়, কিন্তু আমি দেখলাম ঘরের ফ্যাশনের ব্যাপারে তো ভীষণ কনসিয়াস। মানে ওখান থেকে শুরু হয়েছে মাই ড্রিম হোম, ব্লেসিং, মা বাবার নাম লিখেছো, নিজের নাম লেখনি, এবং এই ড্রিম হোম কেন সেটা আগে জানবো। কিন্তু তার আগে আমরা একটুখানি এখানে একদম ঢোকার সঙ্গে সঙ্গে মোটিভেশন দিয়ে তোমার ঘর শুরু হচ্ছে, তো প্রথম ছবিটা থেকেই শুরু করবো। মানে এই ছবিগুলো কি নিজের লাইফকে রিফ্লেক্ট করে না নিজেকে এগুলো দিয়ে মোটিভেট করাও? নিজের লাইফকে রিফ্লেক্ট করে অবভিয়াসলি, আর নিজেকে দুটোর মধ্যে একটা, দুটোই। নিজের লাইফেও রিফ্লেক্ট করে আর নিজেকে মোটিভেটও করায়। কারণ এখানে যে লেখাটা আছে যে ইফ আই সি ইট অ্যান্ড আই বিলিভ ইট দেন আই ক্যান অ্যাচিভ ইট, এটা আর্নল্ড শোয়ার্জনেগার বলেছিলেন। ইউটিউবে সার্চ করলে এটা পেয়ে যাবে, যে আমি যদি ওটা দেখি এবং আমি যদি সেটাতে বিশ্বাস করি তাহলে একদিন আমি সেটা সত্যি করে করবই। আমি একদমই মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার বাবা আজও বাংলা সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছে, বাংলা সাইকেল চালিয়ে ইলেকট্রিক বিল জমা দিতে যাচ্ছে এবং ইলেকট্রিক বিলের লাইনে দাঁড়াচ্ছে। মানে আমরা তো অনলাইন পে করে দিচ্ছি, ঠিক আছে, আমরা অনলাইন পে, ইউপিআইতে আমরা অনলাইন পে করছি। আমার বাবা আজও সেই বিল নিয়ে হাতে নিয়ে গিয়ে অফিসে নিয়ে গিয়ে ক্যাশ টাকা নিয়ে গিয়ে আমাকে দাঁড়িয়ে জমা দিচ্ছে টাকা, ঠিক আছে। কিন্তু ছেলে যখন হিরো তখন বাবা কি রকম, মানে নো চেঞ্জ নাথিং। আমার মা বাবা এখনো স্লিপার ক্লাসে ট্রাভেল করেন, ঠিক আছে। আমি হাজার বলে এই প্রথম মাকে আমি ফ্লাইটে ট্রাভেল করলাম, সে ফ্লাইটে চড়ে মা ইমোশনাল হয়ে গিয়ে আমাকে অনেক বছর পর বুড়ো বয়সে মা চুমুটুমু খেলো আমাকে একটু আদর করে ভালোবেসে, ঠিক আছে। আর এই অ্যাচিভমেন্টটা নিজের কাছেও নিজে একটা অ্যাচিভমেন্ট, সে তো 100 বার। তো ওটাই বলছি যে ইফ ইউ সি ইট অ্যান্ড ইউ বিলিভ ইট দেন ইউ ক্যান অ্যাচিভ ইট। আমি দেখেছি আমি ওটাই ভাবছিলাম যে আমি যখন আমি প্রথম আসি এবং এখানে যখন আমি প্রচুর স্ট্রাগল করছি, বিভিন্ন প্রোডাকশন হাউসে ছবি জমা দিচ্ছি, তখন হোয়াটসঅ্যাপ ছিল না এত,
হ্যাঁ, তখন আমাদের হার্ড কপি জমা দিতে হতো, ছবি জমা দিচ্ছি, আমরা কথা বলছি, ইপি, কাস্টিং ডিরেক্টর সবার সাথে কথা বলছি। তো তখন প্রচুর ঘুরতে হয়েছিল, আর তখনও এই সেম গরম ছিল। আজকে কেন এই গরমটা সয়ে গেছে জানো তো, কারণ ওই স্ট্রাগলের দিনে এমন স্ট্রাগল করেছি, এত ঘুরেছি, একদম 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 শুনেছে। কিন্তু তখন ওই কষ্টটা নিতে পারছিলাম না, এবং আমি ওই তখন একটা নিজেকে আমি প্রমিস করেছিলাম এবং আমি একটা শপথ নিয়েছিলাম যে আমি একদিন এই শহরটাকে উঁচু থেকে দেখবো, ঠিক আছে, মানে আমি উপর থেকে দেখবো। বহুত মানে মানে হয় না যে সিমিলার ওয়ার্ডস আর কি, অ্যাকচুয়ালি শাহরুখ খান যেরকম বলেছিল যে শহর নে মুঝে বহুত তাং কিয়া একদিন মে শহর কো ওন করুঙ্গা, তো সেরকম আমার এই শহর আমাকে তাং করেনি, কিন্তু খুব কষ্ট হয়েছিল আর কি। এত ধুলো বালি গরম রোদের মধ্যে ঘুরছি, আর এত গরম মানে পা পুড়ে যেত আর কি, ঠিক আছে, জুতোর মধ্যে দিয়ে গরম ঢুকে যেত আর কি, ঠিক আছে, এত গরম ছিল। তো এইবার চটি গরম হয়ে যায় আর কি, চটি জুতো যাই পড়বে গরম হয়ে যায় একদম, তো ঘেমে ঘুমে একসার হয়ে যেতাম। তো আমি ভাবছিলাম যে আমি একদিন একদম উপর থেকে আজকে যা কষ্ট করছি আমি, এই কষ্টের ফল যদি ঈশ্বর আমাকে না দেয় তাহলে আমি ঈশ্বরের সাথে কথা বলবো না, ঠিক আছে। মানে তোমার কাছে ভগবান মানে সত্যি বন্ধু। একদমই তাই, 100 বার। ওনার থেকে ভালো বন্ধু আমার জীবনে আর কেউ নেই, উনি আমার বেস্ট ফ্রেন্ড। এই জন্য আমি যখন এই বাড়িতে ঢুকি, আমি এই বাড়িতে প্রথম যখন আমি এন্ট্রি করি এই দরজা দিয়ে, তখন আমি ভেবেছিলাম যে এখানে আমি একটা জায়গায় মা কালীর ছবি লাগাবো, এবং সেটা লাগিয়েওছি, আপনারা দেখতেই পারবেন কোথায় আছে। এবং বাইরে যে লেখাটা আমি লিখেছি, যে আমি আমার নাম লিখিনি, কারণ এটা আমার মাধ্যম দিয়ে হয়তো ঈশ্বর করিয়েছে, যে কেউ যদি পরিশ্রম করে, কেউ যদি স্বপ্ন দেখে, কেউ যদি তার জন্য পরিশ্রম করে, মা বাবাকে ভালোবাসে, সৎ থাকে, তাহলে তার জীবনে সব স্বপ্ন পূরণ হবে, অবভিয়াসলি পূরণ হবে। আমি আমার মতন একজন মধ্যবিত্ত ঘরের ছেলে, যার কাছে আজকে একটা 7 সিটার এরকম বাড়ি, ফ্ল্যাট, ইটস আনবিলিভেবল, মানে স্বপ্নর থেকেও বেশি আমার মনে হয় এটা, মানে ভগবানের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না, কোনো দিনই না। তাহলে কি সুমন নিজের সব থেকে বড় চ্যালেঞ্জের? একদম 100 বারই তাই। কারণ আমি যদি নিজেকে নিজে চ্যালেঞ্জের মধ্যে না রাখি, তাহলে মানে আমি পিছিয়ে পড়বো, মানে আমি আমার কাছেই পিছিয়ে পড়বো আর কি। তা আমি প্রত্যেক দিন, ইনফ্যাক্ট আমি আজও ভাবি যে আমি 5 বছর আগে কি করতাম, 2 বছর আগে কি করতাম। ইনফ্যাক্ট এখন আমি ফিজিক্যালি হয়তো আমার শেপটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আমি এখন জিমে অত রেগুলার যেতে পারি না। তো তখন আমি নিজের সাথে নিজে, আমার কি ফিজিক ছিল আমি যখন এসেছিলাম, তখন মানে তখন খুব বেশি খাটনিও ছিল, এখন একটু বেশি আরাম হয়ে গেছে। কিন্তু যাই হোক, এখনও আমি পরিশ্রম করি, কিন্তু এখন হয়তো আমি জিমে যাওয়ার সময়টা পাচ্ছি, সময় পাচ্ছি না, এটা বলাটা ভুল, কারণ সব কিছুরই যখন সময় পাচ্ছি জিমে যাওয়ার সময় পাচ্ছি, বাট হয়তো ওই মোটিভেশনটা আমি, হ্যাঁ একদম 100 বার। কিন্তু আমি নিজে বাড়ির এত কাজ করি না, আমার জিমে যাওয়া দরকার না। আমি নিজের বাড়ি, যে দেখছো এত বড় একটা বাড়ি, এটা আমি নিজে পরিষ্কার করি। আমার আরেকটা বাড়ি তোমরা দেখিয়েছো অলরেডি হোম ট্যুরে, বেহালায় আমার যে বাড়িটা আছে, সেই বাড়িটাও আমি নিজে করি। ইনফ্যাক্ট যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার নেবার্সদেরকে জিজ্ঞেস করবি যে ওর বাড়িতে কি কোনো কাজের লোক আছে, ও মিথ্যে কথা বলে না যে ও নিজে করে সব, ঠিক আছে, ওরা বলে দেবে যে না না ওই তো করে সব কিছু, কোনো কাজের লোক নেই, নিজেই গাড়ি পরিষ্কার করে, নিজেই বাইক পরিষ্কার করে, নিজেই ঘর পরিষ্কার করে, সব নিজেই করে একা। এটা কি জিনিসগুলোর প্রতি তোমার ভালোবাসাটা এটা, নাকি কাউকে ভরসা করে দিতে পারো না? দুটোই, আবারও দুটোই। এক হলো যে আমি আমার গাড়িতে আমার যখন সার্ভিসিং এ দিই, তো তখন ওরা অনেককে বলে যে ওরা মানে সার্ভিস সেন্টার থেকে আমাকে বলে যে ওরা ড্রাইভার পাঠিয়ে দেবে, গাড়ি নিয়ে চলে যাবে। বলে স্যার আপনি তো শুটিং এ ব্যস্ত থাকবেন, আমরা পাঠিয়ে দেবো কাউকে, ওরা নিয়ে চলে আসবে। আচ্ছা না, কোনো দরকার নেই, আমি নিজে যাবো, সেদিন আমি অফ নেবো। আমি এমনও করি না যে গাড়ি সার্ভিসিং এ দিয়ে আমি চলে যাই শুটিং এ, আমি সেটাও করি না। আমি সারাদিন বসে থাকি ওখানে। আমি ওই যে উপরে ওদের একটা লঞ্চ থাকে, ঠিক আছে, ওদের ওখানে মানে কাস্টমার লঞ্চ থাকে, তো ওইখানে আমি বসে থাকি, ওখানে বসে আমি গাড়িটাকে দেখবো আমি যে কি করছে। আমি এত অবসেসড আমার জিনিস নিয়ে। প্রত্যেকটা জিনিস তোমার সন্তান না? একদম। আমি মানে পুরো আলোচনাটাই আমার মনে হচ্ছে আর আমরা সোফার দিকে এগোতেই পারবো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে দুখানা জিনিস। সেটা হলো নতুন ফ্ল্যাট নিয়েছো, বোঝাই যাচ্ছে, কিন্তু এই যে ইউনিক এটা ব্যাপারটা কি, হর্স কেন এখানে? এটা এবং তার পাশে যে হ্যান্ডেল। আচ্ছা, এই হর্সটা এখানে তার কারণ হলো বিল্ডার যে এই দরজা এখানে হ্যান্ডেল দেয়নি, বাকি সবটা দিয়েছে, আমি নিন্দে করব না, বাকি সবটা দিয়েছে, এইটাতে দেয়নি। এবার আমার মা একদিন ডেলিভারি এসেছিল, খাবার যা আসে ডেলিভারি, তো মা কোনো রকমে এসছে, মার বোধহয় হাত ভেজা ছিল না কি ছিল জানি না, মা এসে আর এটা এরকম করতে পারছে না। এবার যাই হোক নিয়েছে, এবার নেওয়ার পর গজগজ করছে আমার সাথে, বলছে যে এখানে একটা হ্যান্ডেল দেয়নি, তুই একটা হ্যান্ডেল লাগাবি, এখানে হ্যান্ডেল না হলে খুব অসুবিধা, এইটা দিয়ে করে খোলা যায় নাকি। তারপরে আমি এই হ্যান্ডেলটা আলাদা করে অর্ডার করে, একদম চুনচুনকে, এটা একদম আলাদা, দেখো না ঘোড়া। আর আমাকে জয়জিৎ ব্যানার্জি যিনি আছেন, আর্টিস্ট জয়জিৎ দা, হ্যাঁ জয়জিৎ ব্যানার্জি আমাকে বলেছিল ভাই কিন্তু লম্বা রেসের ঘোড়া,
ঠিক আছে? হ্যাঁ, ভাই কিন্তু টিকে যাবে, ভাই লম্বা রেসের ঘোড়া, ঠিক আছে? তো সেই জায়গা থেকে একটু কোথাও মনে হয় যে সত্যি বোধহয় আমি হ্যাঁ, দিস হর্স ইজ ডেডিকেটেড টু জয়জিৎ দা, যদি জয়জিৎ দা দেখে থাকে। আর এইটা অনলাইন আমি কিনেছি ফুলটা, বাট এই ফ্লাওয়ার ভাসটা আমাকে তুমি যে আমার যে কোর গ্রুপটা আছে, ওরা আমার এই বাড়িতে এসেছিল, আমি একটা ছোট্ট গেট টুগেদার রেখেছিলাম, তখন ওরা আমাকে এটা গিফট করেছিল। তো এটা কমপ্লিটলি ওদের পছন্দের। এটা সম্পূর্ণ ওদের ডেডিকেশন। এবার মুভিং অন টু ড্রিম বিগ লিভ সিম্পল এন্ড ইওর লাভ জোন। হ্যাঁ, ড্রিম বিগ লিভ সিম্পল, এইটা আমি জীবনে সবসময় ফলো করে এসেছি, আজও ফলো করি, এবং আমি জীবনের শেষ দিন অবধি ফলো করব। প্রথম হলো ড্রিম বিগ, আমি স্বপ্ন সবসময় বড় দেখতাম, সবসময় বড় দেখতাম, ঠিক আছে? সেটা নিয়ে আমার মায়ের আপত্তি ছিল, বাবার আপত্তি ছিল, বলতো যে না না অভিনয় নিয়ে না, জীবনে আমি বড় হব, ঠিক আছে? সেটা আমি চাকরি করে হলেও হব, ব্যবসা আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আমি চাকরি করে, অ্যাকচুয়ালি আগে প্রথমে ছিল আমি মডেলিং করে হব, আমি মডেলিং আমার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, অভিনয়ে আমি আসার আমার সেরকম কোনো প্ল্যান ছিল না, তো মডেলিং করতাম। বাট আমার যারা কোঅর্ডিনেটরস ছিল, যাদের মাধ্যমে আমি শোগুলো পেতাম, তারাই আমাকে অডিশনে পাঠাতো, অ্যাডের অডিশনে, সিরিয়ালের অডিশনে, প্রথম অ্যাডের অডিশন ব্যাঙ্গালোরে। তো তারাই আমাকে তখন বললো যে তুই অডিশনে যা। আমি বলতাম যে আমি অ্যাক্টিং করবো না, আমি পারিও না, আমি করবো না। কারণ ওই অ্যাক্টিং, ওই অডিশনে গিয়ে নানা রকম হিউমিলিয়েশন যা হয় অভিনয় না জানলে, যারা অনেক মানে যারা থিয়েটার অ্যাক্টর বা যারা অডিশন নিচ্ছে, তারা তো অভিনয়টা খুব ভালোবাসে এবং হ্যাঁ, দের এক্সপিরিয়েন্স এনাফ। তো তারা যখনই দেখে যে এরকম নন অ্যাক্টররা আসা, অবভিয়াসলি তাদের সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এইবার আমরা গিয়ে সময় নষ্ট হচ্ছে, কারণ অনেক বেটার অ্যাক্টর ওয়েট করছে অডিশন দেওয়ার জন্য, আমরা গিয়ে ওরকম করে ভুল। তখন তো বুঝতাম না। এবার আমি বলতাম যে আমাকে পাঠিও না অডিশনে, আমি অ্যাক্টিং করবো না। আমি তো বলতো যে না, তুই অ্যাক্টিংই করবি। জানি না, ওরা হয়তো দেখেছিল, যেরকম আমি দেখেছিলাম যে আমি এরকম একটা ফ্ল্যাট করতে চাই, তো ওরা হয়তো আমার মাধ্যমে দেখেছিল যে আমি হয়তো কোনো একদিন ভালো অভিনেতা হব, বা ভালো অভিনয় করবো, বরাবর। তো এইবার তো জোর করে পাঠাতে শুরু করলো। এবার যখন জোর করে পাঠাতে শুরু করলো, তারপরে না আস্তে আস্তে ভেতরে ভেতরে জেদ চাপতে শুরু করে। যখন রিজেকশন হয়, যখন পাই না, যখন হিউমিলিয়েট করে, যখন অপমান করে, তখন ভেতরে ভেতরে জেদ চাপতে শুরু করে যে এইবার করবো। আমি ভীষণ জেদি। এই যে ফ্ল্যাটটা করেছি, আমার বাবা বলেছিল যে ছোট্ট গাড়ি কিনবি, কিন্তু বেশি বড় গাড়ি না। আমি একদম বড় গাড়ি কিনেছি একদম। তাই বলছে ছোট্ট ফ্ল্যাট নিবি, কিন্তু আগের ফ্ল্যাটটা আমার 2 BHK, কিন্তু ওটাও মানে যথেষ্ট, একটা মিডল ক্লাস ঘরের জন্য যথেষ্ট ওটা থাকার জন্য। এইটা যেরকম একটু অন্য ব্যাপার হয়ে গেছে আর কি। তো এইবার নিজের কাছে নিজেই তোমার কাছে একটা, হ্যাঁ বললাম না যে এটা ড্রিম ফ্ল্যাট, এটা মানে ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ না থাকলে অসম্ভব, জাস্ট অসম্ভব, ঠিক আছে? কারণ আজকে মনে করো আমি যখন প্রথম থাকতাম, তখন যে সাইজের যখন আমি ভাড়া থাকতাম, আমার আজকে এই ফ্ল্যাটের হয়তো বাথরুমের বা কিচেনের সাইজের ঘরে আমি ভাড়া থাকতাম, ঠিক আছে? মানে ওয়াশরুমের সাইজে বা কিচেনের সাইজের ঘর যেগুলো, ওইগুলোতে আমি আগে রেন্টে থাকতাম। সেইখানে আজকে আমার এই ফ্ল্যাটে 3-3টে ওয়াশরুম, ঠিক আছে? তো এটা তো হয় না সম্ভব, এটা মানে স্বপ্ন, মানে স্বপ্নের। আচ্ছা, এটা কি টাকা দিয়ে কেনা যায় না হার্ড ওয়ার্ক দিয়ে? আমি যদি বলি যে এই ফ্ল্যাটটা তুমি কি দিয়ে কিনেছো, টাকা না হার্ড ওয়ার্ক? দুটোই, হার্ড ওয়ার্কও টাকাও, দুটোর মধ্যে একটা না থাকলে হবে না। তো মানে হার্ড ওয়ার্কের ফলই তো মানি, অফ কোর্স। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। দেখো, আমি কত ভালো একটা কোটেশন দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ না দেখো, আর টাকা থাকলে অবভিয়াসলি হয়, কিন্তু হার্ড ওয়ার্ক করে টাকা আর্ন করে তারপরে এটা করতে হয়, ঠিক আছে? এবং অনেকের টাকা থাকে হয়তো, অনেকের শখ থাকে না। দেখবে যে অনেকে আছে খুব প্রচুর টাকা আছে, কিন্তু তাদের এরকম শখ নেই। শখটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি এরকম অনেক কাউকে দেখেছি, দেয়ার মানে অনেক টাকা, তাদের প্রচুর টাকা, কিন্তু তারা না মানে সেরকম, মানে তাদের লাইফস্টাইলটা ওরকম না, ঠিক আছে? তাদের টাকা হয়তো ব্যাংকে আছে, বা হয়তো শেয়ারে ইনভেস্ট করছে কেউ। হ্যাঁ, তো এক একজনের এক এক। আমি যেরকম ভীষণ শখিন, আমি আগে ভীষণ মানে একটু শখিন, মানে আমি যেরকম এই যে আমি আমার বাড়ির কাউকে ধরতে দেবো না, গাড়ি আমি কাউকে টাচ করতে দিই না। তো আমার এইগুলোর প্রতি আমি ভীষণ শখিন। এই যে মনে করো আজকে এটা এত সুন্দর করে যে সাজানো, এই যে ড্রিম বি, এগুলো কেউ আমাকে আইডিয়া দেয়নি, এটা কেউ কোনো ইন্টেরিয়ার করেনি, কিন্তু এটা আমার নিজের আইডিয়া। এই ফটো ফ্রেমটা এখানে লাগাবো, এটা গিফট, এই স্কোয়ার গুলো করাবে, এগুলো সব আমার, আমার টোটালি আমার। তো প্রত্যেকটা ফটো ফ্রেম যে এইগুলো মনে করো, এগুলো আমি অর্ডার করে আনা বা কিনে আনা। এই যে আর্নল্ড শোয়ার্জনেগারের এইটা, বাইরে যেগুলো দেখলে, যেগুলো লাগানো, যে ড্রিম ফ্ল্যাট, ব্লেসিং, মা বাবার যে নাম লেখা ব্লু বোর্ড, এগুলো সব আমার, ইচ অ্যান্ড এভরিথিং। যে তোরণ বল যেগুলোকে লাগিয়েছি আর কি, সেইগুলো যে লাগানো, সেগুলো টোটালি আমার ঘরে ঝাড়বাতি বলো, এই সব কিছু, এভরিথিং আমি একা করেছি।
নিজের ছবি এবং তার সঙ্গে তোমার ইন্সপিরেশন এগেন আল পাচিনো। আর উপরে হলো ওয়াক লাইক আ কিং অর ওয়াক লাইক ইউ ডোন্ট কেয়ার হুজ দ্য কিং। ঠিক আছে, মানে ওয়াক লাইক আ কিং অর ওয়াক লাইক ইউ ডোন্ট কেয়ার হুজ দ্য কিং। কোনটার মতন তুমি চলো? দুটোই। আবার বলছি I walk like a king and I don't care who is the king. Actually আমার মনে হয় সেকেন্ডটা, কারণ I don't care who is the king। ঠিক আছে, আমার মনে হয় সেকেন্ড। हमको अपना रास्ता बनाना है। হ্যাঁ একদম একদম। দেখো সবার কাছে নিজের স্ট্রাগলটা বড়, ঠিক আছে, আমার কাছে আমার স্ট্রাগলটা বড়। আমি যেই জায়গা থেকে এসেছি, যে পরিবার থেকে এসেছি, যেই স্টেটাস অফ লাইফ থেকে আমি এসেছি, যেখান থেকে এসেছি, মানে তোমরা যদি কখনো নর্থ বেঙ্গলে যাও, শিলিগুড়িতে যাও, হয়তো বাড়িটা বড় কিন্তু লাইফস্টাইলটা খুব সিম্পল, ভীষণই সিম্পল। হ্যাঁ, মানে আমাদের লাইফস্টাইলটা ভীষণ সিম্পল। ওখানে গেলে দেখবে যে আমার মা সকালবেলা চা নিয়ে মুড়ি নিয়ে বসেছে, চা মুড়ি নিয়ে মা দেখছে আর কি, টিভি দেখছে বা এইসব। তো ভীষণ, আমার বাবা সকালবেলা দেখবে সাইকেল নিয়ে বেরোলো, বাজার যাচ্ছে। তো লাইফস্টাইলটা ভীষণ সিম্পল, সেই অনুযায়ী আমার লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, তো ওটাই বলছি যে নাও আই ওয়াক লাইক আ কিং অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুজ দ্য কিং। আর সেকেন্ডটা হলো যে দ্য কি টু সাকসেস ইজ টু ড্রিম, এটা আল পাচিনো। এবং আমরা সবাই জানি যে কত ভালো অ্যাক্টর তিনি, এবং তার অনেক কটা ছবি, হ্যাঁ, গডফাদার বলো বা আরও অন্যান্য ছবি, স্কারফেস, হ্যাঁ, তো সেন্ট অফ আ উম্যান, বোধহয় সেন্ট অফ আ উম্যান, হ্যাঁ ওটা। অনেক কটা ছবি ওনার খুব ভালো, যদিও আমি সব কটা দেখিনি, যে কটা দেখেছি আমার খুব ভালো লেগেছে। আমি এটা নিয়েছি স্পেশালি এই কোটেশনটার জন্য, যে দ্য কি টু সাকসেস ইজ টু ড্রিম। আমি স্বপ্ন দেখতাম, এবং যবে থেকে স্বপ্ন দেখা তো এখনো কি সুমন কিপ ড্রিমিং, মানে একটা তো জায়গা অ্যাচিভ হয়ে গেছে, নিজের কাছে নিজে যেটা প্রমিস করেছিল সেটা তো অ্যাচিভ, নাও হোয়াট নেক্সট? বাট এদিকটা ফাঁকাই রেখেছো নাকি ওদিকটা ব্যালকনি? এদিকেও কোটেশন, এদিকেও কোটেশন আছে, এদিকেও দারুণ কোটেশন আছে, এদিকেও ব্রুসলির কোটেশন আছে, দ্য সাকসেসফুল ওয়ারিয়র ইজ দ্য অ্যাভারেজ ম্যান উইথ লেজার লাইক ফোকাস। যেরকম আমি একজন ভীষণ অ্যাভারেজ ম্যান, কিন্তু আমার ফোকাসটা ভীষণ লেজারের মতো ছিল, আজকে সেই রেজাল্টটা আর কি। এইটা আমি খুব 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 মানি, এবং এইটা আমি রকির সবকটা সিরিজ দেখেছি, সিলভাস্টার স্ট্যালোনের আমি বিশাল বড় ফ্যান, এবং আমি সবকটা সিরিজ দেখেছি। আর সব থেকে ভালো লেগেছিল আমার এই কোটেশনটা, it ain't about how hard you hit, it's about how hard you can get hit and keep moving। ঠিক আছে, মানে এটার অর্থ হলো যে আমরা কাউকে কতটা জোরে মারছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমাদেরকে হয়তো কেউ মারলো এবং সেই মারটা যত জোরেই আমরা মার খেয়ে থাকি, কিন্তু তারপরও যে আমরা উঠে দাঁড়াবো, আমরা যে লড়বো, সেইটা হলো মেন জীবনের জন্য। তো হিরো হয়ে যাওয়ার পরে, মানে ফার্স্ট ব্রেকের পরে তো আর সেরকম ভাবে তোমাকে পেছন ফিরে তাকাতে হয়নি, তারপরেও কি কোথাও কেউ তোমায় হিট হয়েছে? বা হ্যাঁ, অনেক কেউই হিট করতে চেয়েছে, হ্যাঁ, হয়তো বলে না র্যাগস টু রিচেস, বা হয়তো সিম্পল একটা মিডল ক্লাস ঘরের ছেলে আজকে এরকম এত বড় একটা জায়গায় যাচ্ছে বা গেছে বা যাচ্ছে হোয়াটএভার, বা এরকম সাকসেস পাচ্ছে। হয়তো অনেকে সেটা সহ্য করতে পারে না বা পছন্দ করে না, বা আই ডোন্ট নো, হয়তো প্রথমে হয়তো বন্ধু থাকে, কিন্তু তারপরে যা হয় বলে না যে কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজার ইউর এনিমিজ ক্লোজার, বলে না যে, তো ওরকমই আর কি, যে বন্ধুর থেকে মানে আজকে যে বন্ধু কালকে সে হয়তো কখন শত্রু হয়ে যাবে তুমি জানো না। ঠিক আছে, তো ওই জন্য বলে যে মানে বন্ধুকেও সব কথা বলুন না আর কি, ওরকম টাইপের। তো সেরকমই হয়েছে, সেরকমই যখন দেখেছে যে ও আচ্ছা আমার সাথে বন্ধু হলে ঠিক আছে, কিন্তু আমার বন্ধু যদি না হয় তাহলে সে কারো বন্ধু হবে না আর কি, ওরকম টাইপের ব্যাপার। বাট ভগবান যা লেখার তাই লেখে, সবার ভাগ্য আলাদা, সবার ডেস্টিনি আলাদা, জার্নি আলাদা। তো এই মানুষগুলো যারা খারাপ, ভালো বন্ধু, কাছের মানুষ যেই হোক না কেন, যদি একটা ব্যাড ফেস চলে যায়, তারপরে যেহেতু ইন্ডাস্ট্রি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, এখানের মধ্যেই সবার তোমাদের বিচরণ, সে জায়গা থেকে যদি দেখা হয়ে যায় আবার, তখন তোমার রিয়াকশনটা কি থাকে? যে ঠিক আছে, দেখো আমি এমন একটা মানুষ যে আমি না কোনো গ্রাজ কোনোদিনও রাখি না, নেভার এভার ইন মাই লাইফ। আমার যার সাথে স্পেশালি আমার ঝগড়া আমার মায়ের সাথে, ঠিক আছে, আমার মায়ের সাথে ঝগড়া, আর বেশি কারোর সাথে আমার খুব একটা ঝগড়া হয় না। কারণ আমি মনে করি যে আমি যদি রাগ করি, আমি যদি ঝগড়া করি, সেটা আমার নিজের লোকের সাথে হয়। ঠিক আছে, বাইরের লোকের সাথে আমি কি রাগ করবো, কি ঝগড়া করবো? হ্যাঁ, বাইরের লোকের কথা হয়তো খারাপ লাগতে পারে, আজকে আমাকে কেউ কিছু একটা বলে দিল, আমার সেটা খারাপ লাগতে পারে, কিন্তু রাগ ঝগড়া আমি করবো না।
ঠিক আছে, তাহলে তো রাস্তাঘাটে আমার এরকম রাস্তাঘাটে হয়েছে, কেউ একটা ইস্যু হয়ে দিচ্ছে, ভাই কিছু একটা ইস্যু করলো, আমি আচ্ছা ঠিক আছে সরি, আমি ঝগড়া টগড়া খুব সেটা প্রথম থেকেই নাকি লাইফ এরকম বানিয়ে দিয়েছে যে নাও ইউ চুজ? না, আমি আগা করে খুব একটা ঝগড়া করি। হ্যাঁ, স্কুল টাইমে যখন ছিলাম, যখন একদম টিনেজার ছিলাম, তখন খুব মানে একটু রোজা হয়, রক্ত গরম থাকে তখন। হ্যাঁ, এখন তো রক্ত গরম কি হবে, মানে এখন টাইমই পাই না এখন ওসবের কোনো কিছু। রক্ত বেশি গরম হতে দাও না, এত গরম হোস না, কাল এমনি এত গরম এখানে, এই গরম হতে দিই না। তো যাই হোক, এখন আমি একটা জিনিস আমি খুব ফলো করি, সেটা হলো আমি একবার দাদাগিরিতে গেছিলাম, তো আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা, আমার লাইফে যদি কোনোদিনও গ্রেগ চ্যাপেলের মতো লোক আসে তাহলে আমি কি করব। হ্যাঁ, তো সবার লাইফেই আসে এরকম গ্রেগ চ্যাপেলের মতন লোক, তো আমি কি করব। তো তখন বলছে যে কিচ্ছু করবে না, জাস্ট পারফর্ম, তোমার পারফরমেন্সই তোমার উত্তর, তোমার পারফরমেন্সই কথা বলবে। এবং আমি সেটা না ফলো করি, আমি সেটাই ফলো করে এসেছি এবং সেটাই ফলো করবো। আমি শুধু পারফর্ম করে গেছি। আমার জীবনে যেই আমাকে ডাউন করার চেষ্টা করেছে, আমাকে নিচে টানার চেষ্টা করেছে, আমাকে খারাপ করার চেষ্টা করেছে, আমার পেছনে লেগেছে, আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, আমি সেই সব দিকে মাথায় দিইনি। যে যদি আমার ভাগ্যে লেগে, যদি ঈশ্বর চান যে আমার খারাপ কিছু হবে তাহলেই হবে, মানুষ তো আমার খারাপ করতে পারবে না, ঈশ্বর পারবেন, ঠিক আছে। এটা মনোজ বাজপেয়ী বলেছিল একটা ইন্টারভিউতে। তো আমি শুধু পারফর্ম করে গেছি, আই জাস্ট পারফর্ম। আমার একটাই উদ্দেশ্য জীবনে, আমি একটা জিনিসের জন্য পৃথিবীতে এসেছি, সেটা হলো এন্টারটেনমেন্ট। আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমি ফিজিক্যালি মেন্টালি ফিট থাকবো, আমি আমার দর্শককে, আমার ফ্যান্সদেরকে আমি এন্টারটেন করে যাব। বেশ, কাজের প্রতি এই ফোকাসের জন্য লাইফের ব্যাপারে তোমার কাছে আসবো, অন্য দুটো করি। আচ্ছা, এইটা হলো উপরে, অল আই আস্ক ইজ টুডে ইউ ডু দ্য বেস্ট ওয়ার্ক অফ ইউর এন্টায়ার লাইফ। এটা বলেছে স্টিভ জবসকে আমরা সবাই চিনি। আমি ইউজ করি না যদিও বা ওনার প্রোডাক্ট, উনি রাগ করবেন যে তুমি আমার ফটো লাগিয়েছো, আমার কোটেশন রেখেছো, কিন্তু আমার প্রোডাক্ট তুমি ইউজ করো না, ঠিক আছে। তো ওই যে ওইখানে যে লেখাটা আছে যে ড্রিম বিগ লিভ সিম্পল, আই এম আ সিম্পল লিভিং পারসন। না, আমার কাছে আইফোন নেই। আমি আজ অব্দি না, একদম প্রথম যখন আমি চাকরি করতাম তখন আমি একটা আইফোন কিনেছিলাম, তাও সেকেন্ড হ্যান্ড। বম্বেতে ওখানে একটা বাজার আছে, মার্কেট আছে, সেখানে তুমি সেকেন্ড হ্যান্ড ফোন খুব কম দামে পেয়ে যাবে। তো সেইখান থেকে আমি প্রথম আইফোন, ওটা 2G ছিল, একদম প্রথম আইফোন, তখন ওটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, ঠিক আছে। তারপর থেকে আমি আর কিনিনি আইফোন। আমি ওই নর্মাল ফোন যা হয় আর কি, নর্মাল ওপো বা অন্যান্য যা ব্র্যান্ড হয় আর কি, ওগুলো কিনেছি। তো স্টিভ জবস এখানে বলছে যে, উনি বলছেন যে আমি তোমাকে একটাই কথা বলছি যে তুমি তোমার এন্টায়ার লাইফের বেস্ট কাজটা আজকে করো। এবং সেই আজকেটা মানে আজকে করলাম বাস, কালকে থেকে আর করবো না, ওরকম না, প্রত্যেক দিন। আমি এটা ওনার লেখাটা পড়ার আগে থেকে আমি মেনটেন করি, কারণ আমি যবে থেকে কাজ করছি, আমি 2011 থেকে কাজ করছি বাংলা ইন্ডাস্ট্রিতে। তার আগে আমি 2010-এ বম্বেতে একটা হিন্দি সিরিয়ালে ক্যামিও ক্যারেক্টার করেছিলাম ছোট, কিন্তু আমি বাংলা ইন্ডাস্ট্রিতে 2011 থেকে কাজ করছি। যেদিন থেকে কাজ করছি আজ অবধি আমি কোনোদিনও লেট যাইনি শুটিংয়ে। আমাকে প্রোগ্রামার যেই কল টাইম দিয়েছে আমি সেই কল টাইমেই গেছি। এমনও না যে হ্যাঁ শুটিং তো একটু দেরিতে শুরু হবে, আমি তাহলে ওই টাইমটাতে ঢুকি, না, নেভার। আমি গিয়ে বসে থাকতাম এবং আমাকে এরকমও শুনতে হয়েছে যে তুমি এসে বসে থাকো বলে আমাদের উপরে চাপ আসে, আমাদেরকেও কথা শুনতে হয় যে তোরা দেরি করে আসিস বা কিছু। আমি বলছি আমি হেল্প করতে পারবো না, প্রোগ্রামারকে বলো আমাকে লেট কল টাইম দিতে, আমি লেট চলে আসবো, আমার কোনো চাপ নেই। আমার ফোনে যেই কল টাইমটা আসবে দ্যাট ইজ মাই কল টাইম, আমি ওই টাইমেই ঢুকবো একদম স্টুডিওতে। হ্যাঁ, টায়ার পাংচার হয়ে গেল, ট্রাফিক জ্যাম হলো, ঝড় বৃষ্টি হলো, হ্যাঁ, রাস্তা অবরোধ হলো, সেটা আলাদা ব্যাপার, সেই সবের জন্য আমি লেট হতে পারি, কিন্তু আমি নিজের জন্য কখনো লেট হব না, হইনি। এটা যে কোনো কেউ জিজ্ঞেস করতে পারে, বা যদি আমার কালিগসরা কোনোদিনও এটা নিয়ে বলে আর কি, যারা সত্যি কথা বলবে, হ্যাঁ, তারা এটা বলবে যে আমি অলওয়েজ আই হ্যাভ বিন পাংচুয়াল, ডে 1 থেকে আমি আজও পাংচুয়াল। আমি নিজের কল টাইম সেট করে শুটিংয়ে যাই না, আমি একদম যেটা শুটিং থেকে আমাকে যেটা কল টাইম দেওয়া হয় প্রোগ্রামার, আমি সেই কল টাইমেই যাই। এবং সেই জন্য হয়তো আমাকে অনেকে ভালোবাসে যে আমি ভীষণ পাংচুয়াল, ভীষণ ওয়ার্কোহলিক। কাজের সময় আমি শুধু কাজ করি। আমি কাজের জায়গায় গিয়ে, আমি আজ পর্যন্ত কোনোদিনও কাজের জায়গায় গিয়ে এরকম দেখাইনি যে আমি আজকে মানে এটা জানি, ওটা জানি, এটা পারি, ওটা পারি, আমি মানে সব জানতাম বলে না যেরকম, ওরকম কোনোদিনও কোনো কিছু করিনি। আমি সবসময় ডিরেক্টর যদি খুব ভালো হন, কোঅপারেটিভ হন, হ্যাঁ, তাহলে তো খুবই ভালো, মানে খুবই ভালো। তো এইবার আমি নিজেকে সারেন্ডার করতে খুব ভালোবাসি, যে ঠিক আছে আমাকে বলো বা আমাকে কি করতে হবে না করতে হবে, এবং তুমি যেটা চাইবে আমি সেটাই ডেলিভার করার চেষ্টা করব। আজ অব্দি আমি যে কটা ইন্টারভিউ দিয়েছি, আই হ্যাভ অলওয়েজ স্পোকেন ডিরেক্ট ফ্রম মাই হার্ট। আমি মন থেকে কথা বলেছি, যেটা বলেছি, তার জন্য হয়তো দর্শককে কানেক্ট করে, তার জন্য হয়তো এত বছর ধরে দর্শক আমাকে ভালোবাসছে, এতগুলো প্রজেক্ট আমি পরপর করছি এবং সবকটাই মোটামুটি সাকসেসফুল ভগবানের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা। তো এই জিনিসটাই আমি করি যে আমি প্রত্যেক দিন আমি
2011 যেই মানে ডেডিকেশন নিয়ে কাজ করতাম, শুটিং করতাম, আমি আজও সেই ডেডিকেশন নিয়ে কাজ করি। আজও গিয়ে কিন্তু মানে গরম লাগছে আমার, আমি ঘামছি না, আমার ফ্যান লাগবে, আমার এই লাগবে, আমার ছাতা লাগবে, আমি এইসব কিচ্ছু করি না। আমি একদম মানে ওই কাজ করছি ঘিমে টেমে একসার। আমাকে উল্টো ডিরেক্টররা বলে, শুটিংয়ের ওখানে সবাই বলে, আরে ভাই তুই একটু বস, তুই একটু মানে আমাকে ডাউন করবে, বস, শান্ত হয় একটু, এসব ঘাড়ে জল দে। আমি যখন ক্ষীরের পুতুল করছিলাম ঘিমে টেমে একসার, আমাকে বলছে তুই বস, তুই ঘেমে গেছিস পুরো। আমি না চলো চলো শটটা দিই। বলছে না দাদা তুই আগে একটু ঠান্ডা হ, আমরা আগে অন্য শট নেবো, তোর এখন শট নেই, তুই বস। তো আমাকে ওরা এসে করে, হ্যাঁ ভীষণ ভারী কস্টিউম ছিল, ওরকম হেভি। তার মধ্যে আমরা ওই বানতলায় শুট করছি গরমের মধ্যে। এবার নকশিকাতা যখন শুট করছি তখন আমরা বোলপুরে শুট করছি, আর একদম গরমের মধ্যে আমরা শুট করছি। ও ঘেমে টেমে পুরো একদম একসাথে। আমার কোটের শুধু এইটুকু জায়গাটা শুকনো থাকতো, বাকিটা পুরো ভেজা, মানে কোটটা এখান থেকে খুললে না পুরো ঘেমে একদম পুরো আলাদা ডিজাইন তৈরি হতো। তো ওটাই বলছি যে আমি একদম রোজ আমি ওই ডেডিকেশন নিয়ে কাজ করি এবং জীবনের শেষ দিন আমি ওই ডেডিকেশন নিয়ে কাজ করে যাবো। এখানে লেখা আছে ওয়ার্ক হার্ড ড্রিম বিগ, স্বপ্ন বড় দেখো। স্বপ্ন বড় দেখতে কোনো ক্ষতি নেই, ভালো তো, স্বপ্ন বড় দেখাই ভালো, জীবনে বড় স্বপ্ন দেখো, কিন্তু তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। ভাই বসে থাকলাম যে হ্যাঁ না 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 আমার ভাগ্য ভালো হবে, আপনারা অনেকে হয়তো ভাবতেন যে হাতে আংটি আছে বলে ওরকম, না ওরকম হয় না, পরিশ্রম করতেই হয়। মানি মানি, কিন্তু তার সাথে পরিশ্রম করতে হবে। আরে ভাই সাকসেসের একটাই মন্ত্র, সেটা ওটা আমার মন্ত্র মনে হয়, আমি জানি না কেউ বলেছে কিনা, ভাগ্য প্লাস চেষ্টা। তোমাকে চেষ্টা করতে লাগবে। হ্যাঁ হ্যাঁ একদম কারেক্ট অ্যাবসলিউটলি। ভগবানও তাদেরকেই সাহায্য করবে যারা নিজেদেরকে সাহায্য করবে। আমি যদি বসে থাকি যে না ভাই আমার তো এরকম হবে, এই যে মনে করো যখন আমার একটা প্রজেক্ট শেষ হয়, আমি তো চাইলে গিয়ে শিলিগুড়িতে বসে থাকতে পারি, আমার মা বাবার সাথে সময় কাটাতে পারি। একটু আগে যেটা তোমাকে বলছিলাম যে আমি মা বাবার সাথে সময় কাটাতে আমি টাইম পাই না, এটাই তো আমি করি। কারণ আমার যখন একটা প্রজেক্ট শেষ, আমি তখন আমার কোনো জিনিস, কিন্তু আমি যাই না বাড়ি, আমি এখানে বসে থাকি। ওই যে মাছ ধরে না, ছিপ নিয়ে এরকম করে বসে থাকে, যে মাছ ধরে একদম ওরা সারাদিন বসে থাকবে, কিন্তু হয়তো সেই দিন একদিন হয়তো ওদের মাছ ধরা পড়লোও না, পরের দিন আবার বসলো, মানে সারাদিন মাছ ধরা। আমি ধরতাম মাছ ছোটবেলায়, আমি জানি তুমি সারাদিন ওই একটা ফাতনা বলো ওটাকে, এরকম করে ওটা ডুবলি ওটাকে টানা, একদম এরকম ফোকাস, ওই যে লেজার লাইট ফোকাস অ্যাভারেজ ম্যান ওরকম এরকম করে বসে থাকতে হয়, এরকম করে যে ডুববে তখন টানটা মারতে হবে, নাহলে এই মাছটা চলে যাবে, কিন্তু আটাটা খেয়ে চলে যাবে। কিন্তু তো আমাদের কাজও ওরকম, তুমি যদি ওটার জন্য একদম মানে ওইভাবে না বসে থাকো, ওটার জন্য যদি অপেক্ষা না করো, ওটার জন্য যদি তুমি ওই ফোকাসটা না করো, কখন এসে তোমার কাজটা টুক করে কেউ নিয়ে অন্য কিছু বুঝতে পারবে না, মাছটা হয়তো ওই আটাটা নিয়ে চলে গেল। তো আমি ওরকম ভাবে আমি আই ডোন্ট অনলি ড্রিম বিগ, যে হ্যাঁ স্বপ্ন বড় দেখছি বাস, না স্বপ্ন বড় দেখছি হবে একদিন ঠিক হবে আমি রাজা হব, না। আমাকে রাজা হওয়ার জন্য আমাকে প্রজাদের মতন খাটতে হবে, পরিশ্রম করতে হবে আমাকে, তবে এবং রাজা হব এবং অনেক দিন সেই রাজত্বটা মেনটেন করতে পারবো আমি, হ্যাঁ সার্ভাইভ করতে পারবো। তো এটাই আর কি ফান্ডা। বেশ, সেটা তো গেল, কিন্তু এই যে তুমি মানে বলছিলে যে ডেডিকেশনের সঙ্গে ছিপ নিয়ে বসে থাকার মতন অপেক্ষা, সুমন দেখি আজ এতগুলো দিন ইন্ডাস্ট্রিতে পেরিয়ে যাওয়ার পরেও নিজে কাজের জন্য অ্যাপ্রোচ করে। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তুমি যদি কোনোদিনও প্রডিউসারদের সাথে কথা হয়, যদি চ্যানেলের সাথে কথা হয়, তুমি জিজ্ঞেস করবে তো যে ওই কাজটাতে কি আপনারা ওকে অ্যাপ্রোচ করছেন, না আপনার? বেশিরভাগই আমি অ্যাপ্রোচ করেছি, কারণ আমার তো ভালো লাগে ভাই কাজ করতে। আই ডোন্ট লাইক, আমি বসে থাকতে ভালো লাগে না আমার। যখনই কোনো কাজ শেষ হয় আমি আমার জুনিয়র্সরা যখন আমাকে জিজ্ঞেস করে সুমনদা তুমি একটু বলো না যে কি, আমি যে প্রথমত হলো যে কখনো এটা ভাববি না যে আমি আজকে এটা করে নিয়েছি মানে আমি বিশাল হয়ে গেছি, কিন্তু নেভার এভার। সময় কিভাবে ঘুরবে কোনো ইস্যু হবে না, কিন্তু আমি আজও যখনই আমার একটা প্রজেক্ট শেষ হয় আমি জানাই সবাইকে যে আমার এই প্রজেক্টটা শেষ, আমি এখন ফ্রি, আমার হাতে কোনো প্রজেক্ট নেই। হ্যাঁ, কারণ আমরা তো ফ্রিল্যান্সার, ঠিক আছে, আমাদের তো এই কাজ এরকমই, আমরা প্রজেক্ট পাবো, প্রজেক্ট করবো, প্রজেক্ট শেষ, আবার নেক্সট প্রজেক্ট আমাদেরকে খুঁজতে হবে। তো তখন আমি সবাইকে জানিয়ে দিই আমার হাতে এখন কোনো কাজ নেই, আমি ফ্রি আছি, যদি মানে তোমাদের কাছে কোনো ভ্যাকেন্সি থাকে আমার কাজের জন্য আমাকে প্লিজ জানিও, ঠিক আছে। আমি এখনও যদি আমাকে কেউ অডিশন দিতে বলে আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট। আমি দিতে আমি ভালোবাসি ইনফ্যাক্ট, কারণ আমি আমার জীবনে যতটুকু অভিনয় শিখেছি আমি অডিশন দিয়ে শিখেছি। আমি লাইফে প্রচুর অডিশন দিয়েছি, প্রচুর, এবং আমি তোমাকে বলছি এর থেকে ভালো শিক্ষা হতে পারে না। কারণ আমি তোমাকে বলছি, দেখো থিয়েটারে একটা শিক্ষা হয়, অবভিয়াসলি আমি মানছি, আমি থিয়েটার করিনি, আমি যেটা দিয়ে শিখেছি আমি সেটা তোমাকে অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমরা যখন পারফর্ম করি আমরা হাজার, ধরো এখন আমি কথা বলছি কারণ আমার কাছে স্ক্রিপ্ট নেই, আই এম নট টকিং উইথ দ্য স্ক্রিপ্ট, ঠিক আছে, আমার কাছে কোনো মুভমেন্ট নেই যে না আমাকে এতটা গিয়ে লাইট নিতে হবে, এতটা গিয়ে, আমি ওই জন্য ফ্রিলি কথা বলতে পারছি।
যখনই এটা স্ক্রিপ্ট হবে, যখনই এটা ক্যামেরা রোল হবে, তার মানে কিন্তু তোমাকে একটা ডিউটি ঠিকঠাক করে পারফর্ম করতে হবে। তখন তুমি কনসিয়াস হয়ে যাবে, তোমার দুটো মাইন্ড, কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস। সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ওই লাল বাতিটা যেটা আছে ক্যামেরার উপরে জলে রোল হলে সেটা সাবকনসিয়াস মাইন্ডে বসে থাকে। ওই জন্য আমরা নানা রকমভাবে অ্যালার্ট হয়ে যাই। একটা ছোট্ট, এখন আমি অনেক ফাম্বল করছি, অনেকবার হাঁকলে যাচ্ছি, তুতলে যাচ্ছি, আটকে যাচ্ছি, ভুলভাল শব্দ বলছি, কিন্তু তাতে আমার কোনো, আমি কনসিয়াস হচ্ছি না। কিন্তু যেই ওই লাল বাতিটা যখন আমাদের শুটিংয়ের রোল, ক্যামেরা, অ্যাকশন বলবে, তখন একটা ফাম্বল হলেই বাস ওই ফাম্বলটা কিন্তু মাথার মধ্যে ঢুকে গেল। পরের ডায়লগগুলো বলছি, পরের শটগুলো দিচ্ছি, কিন্তু এই ফাম্বলটা কিন্তু আছে। যেই শটটা কাটলো, ডিরেক্টর কাট বললো, তাহলে হে ওখানে একটা ছোট ফাম্বল ছিল গো, ওটা কিন্তু মাথার মধ্যে ঘুরছে। তো এই জিনিসগুলো কাটে কিভাবে? অডিশন দিলে। এই জিনিসগুলো তুমি যত অডিশন দিও, কারণ তোমার তো ক্যামেরা রোল হচ্ছে, তুমি তো অডিশন দিচ্ছ। অডিশন দেওয়ার সময় তো তুমি ফেক করছো না যে ফাম্বল হলো, কোনো ব্যাপার না, অডিশনটাকে তো তোমাকে ওরকম দিতে হবে। একদম আজকে রণবীর সিং অডিশন দিয়েছিল ব্যান্ড বাজা বারাতের জন্য, অনুষ্কা ব্যান্ড বাজা বারাতের জন্য অডিশন দিয়েছিল, ঠিক আছে? এদের সবার ইউটিউবে এদের সবার ভিডিও আছে অডিশনে, সবাই এরা অডিশন দিয়েছিল, ভিকি কৌশলের অডিশনের আছে, এরা সব অডিশন দিয়ে। তো তোমাকে যেভাবে তুমি শুটিংয়ের সময় যেভাবে পার্টটা করবে মন দিয়ে, তোমাকে অডিশনের সময়ও কিন্তু ওইভাবেই করতে হবে। তবেই। আর একটা কথা আমি তো বিশ্বাস করি যে আমি যদি মন থেকে না পারফর্ম করি, ক্যামেরার উল্টো দিকে যে মানুষগুলো বসে যখন দেখবে স্ক্রিনে, সেও কানেক্ট করতে পারবে না, ঠিক আছে? এটা আমিও যদি আজকে ধরো আমি দেখছি, আমি আমির খানের ওই সিনটা দেখছি যে পিকের ওই ভগবান हमका রিমোট ওয়াপস দিলওয়া দে, हमको ঘর ওয়াপস জানা है, ও কাঁদছে, আমি কাঁদছি। আমি আমির খানের ছবি, উইল স্মিথের ছবি দেখে আমি এত কাঁদি আর কি, টম হ্যাঙ্কস, এদের ছবি দেখে আমি এত কাঁদি, তো ভীষণ। ওই জন্য আমি না মানে একা দেখতে যাই আর কি, হ্যাঁ, ওদের ছবি। তো এইবার এই যে ওটা যখন দেখছি যে ভগবান हमका রিমোট ওয়াপস দিলা দে, हमका ঘর ওয়াপস জানা है, ইনফ্যাক্ট ওই সিনটা বলো যেখানে মানে ওকে দেখিয়ে দিচ্ছে যে সরফরাজ নয়, যে সরফরাজ ওকে ছেড়ে চলে যায়নি, ওটা দেখতে দেখতে কাঁদছে, তখন অনুষ্কা শর্মার থেকে বেশি কান্না পাচ্ছিল আমির খানকে দেখে। একদমই তাই। কেন? ও তো ওটা ফিল করছে না, ওর কান্নাটা রিয়েল কাঁদছে, তো অটোমেটিক্যালি ওটা জেনারেট, ওটা আসবেই, এই ভাইবসগুলো এগুলো আসবেই। তো ওটাই বলছি যে আমি মন থেকে করছিও, করার চেষ্টা করি। সবসময় হয় না, অনেক সময় কানেক্ট করতে পারি না, অনেক সময় ওই মুডটার মধ্যে ঢুকতে পারি না, সবসময় চেষ্টা করি ঢোকার। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে আজকে চেষ্টা করতে করতে ইন্টারভিউটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে, আমরা বসতে পারবো না, কিন্তু আমরা ছোট্ট করে ব্যালকনিটা তৈরি দিই। এই জায়গাটায় যেরকম এসে একটু এই হাত ফাত ছড়িয়ে একটু দাঁড়িয়ে এইভাবে দাঁড়ানো একটা, ঠিক আছে, এরকম একটা দাঁড়িয়ে দেখা যায় আর কি, যে ওই আগেকার দিনে গ্রিসের রাজারা দাঁড়াতো না এরকম, ঠিক আছে, হ্যাঁ, রোম, গ্রিস, ইউরোপ, ওইখানে রাজারা এরকম করে দাঁড়াতো, এরকম করে দেখতো পুরো বিষয়টা। রিসেন্টলি একটা সিরিজ আছে ওই থ্রি বডি প্রবলেম না, এরকম একটা সিরিজ নেটফ্লিক্সে, এরকম দেখেছি যে এরকম দাঁড়িয়েছে, এরকম সব দেখতে পাচ্ছে, হ্যাঁ। তো ওরকমই আর কি, যে এই উপর থেকে আমি বললাম না যে আমি যখন স্ট্রাগল করছিলাম, খুব গরমে খুব কষ্ট পাচ্ছিলাম, তখন আমি প্রমিস করেছিলাম নিজেকে যে একদিন এই শহরটাকে আমি উপর থেকে দেখবো। তো আজকে যখন আমি এরকম করে দাঁড়িয়ে উপর থেকে দেখি, তখন ওই দিনটার কথা মনে পড়ে। একদম। তুমি তো নিজেও পাহাড়েরই ছেলে, সেই হিসেবে দেখতে এই উইন্ডচাইমগুলোর হিস্ট্রি বিয়েটা বলো না, মানে তিনটেই কি নিজে কিনেছো এবং কি ভাবে মানে সাজিয়েছো, যে কোনটা করে বসবে? সাজিয়েছি ওরকম কোনো ব্যাপার না। আচ্ছা দাঁড়া, এটা বন্ধ করে দিই, এসিটা না হলে ঘরটা গরম করে দেবে। আচ্ছা, এইবার হলো, হ্যাঁ এবার বুঝলাম, সত্যি তুমি তোমার নিজের ঘর নিজে ঠিকঠাক রাখো, এত কনসিয়াস। এইবার তোমাদেরই কষ্ট হবে গরমের ভেতরে, আমার কিছু না। এইটা আমার কেনা, কারণ এটা আমার বেহালার বাড়িতেও আছে। তো এইটার এই লেখাগুলো আমার খুব সুন্দর লাগে, গুড লাক, ঠিক আছে, অবভিয়াসলি আই হ্যাভ আ গুড লাক অ্যান্ড আই এম লাকি অ্যান্ড আই এম ব্লেসড। এইখানে আছে হলো পিস, মানে শান্তি, যেটা আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। লাভ, ওপরে কেন গো? লাভটা, হ্যাঁ লাভটা একটু ওপরেই রেখেছে, মানে ভগবান ওটা পরে পাওয়া হবে আর কি, বাকি সবগুলো আগে পাওয়া হবে। বাকি সবার আগে ওয়েলথ পাওয়া হবে, ঠিক আছে, মানে টাকা পয়সা দেবে, হ্যাঁ, তারপরে হেলথটাও রাখবে ঠিকঠাক, তারপরে পিস রেখে দিয়েছে, হ্যাঁ পিস রেখে দিয়েছে, ঠিক আছে, মানে ওয়েলথ আর হেলথটা ঠিকঠাক থাকলে পিসটা থাকবে, পিসটা যখন ঠিকঠাক থাকবে তারপরে লাভটা, তারপরে লাভ ঠিকঠাক হবে, ঠিক, তারপরে একদম উপরে হ্যাপি এভরিডেটা হবে। বাবা ছেলে কিন্তু ফুল পাজেলে দৌড়চ্ছে, বুঝলেন? আর এদিকে আচ্ছা তিনটে সাউন্ড, মানে তিনটে রকম, হ্যাঁ তিনটে সাউন্ড তিন রকম। এইটা যেরকম এটা ব্যাম্বু, এটা কি ধরনের ব্যাম্বু এটা জানি না, চাইনিজ ব্যাম্বু কোনো একটা ধরনের ব্যাম্বু আর কি। তো এইটার সাউন্ডটা একটু অন্যরকম, এই যে এরকম, এটা আমার অফিসের মতন সাউন্ড, হ্যাঁ এটা আচ্ছা ইন্টারনাল জোক। তো এইটার সাউন্ডটা একটু অন্যরকম, এইটার সাউন্ডটা একটু অন্যরকম,
আর ওটার সাউন্ডটা আবার একটু অন্যরকম, ওটা তিনটে সাউন্ড তিন রকম। তো এই দুটো বোধহয় আমার নেওয়া, এই দুটো ওটা গিফট পাওয়া। আর আমি ফ্যানও লাগিয়ে দিয়েছি গরমকালে যদি ফ্যান দরকার হয়। কিন্তু মানে নিজে এখানে আসার পর সারাদিন ওই মানে টায়ার্ড হয়ে যাওয়ার পর কি টাইম পাও মানে নাকি? সারাদিন আসার পর একবার তো আসি। হ্যাঁ, নিজের সন্তান বলে কথা। চলুন এবার আমরা ভেতরেই যাই। আসুন আসুন। এই ডিজাইনটা মানে পুরো সাদা সমস্ত কিছুর মধ্যে এই ডিজাইনটা কেন বেছে? এইগুলোকে অ্যাকচুয়ালি বলে কাস্টম, মানে একটা যেন কি নাম আছে এটার, ওটাকে বলে কি, না 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 একটা কি যেন বলে, যে এই মানে ধরো একটা ওয়াল পুরো বাড়িটা একরকম, তো এই একটা ওয়াল আমি শুধু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ও এটা ভালো লাগছে বললে, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক, আমার পরিশ্রম সার্থক, ঠিক আছে। কারণ আমি নিজে চুজ করেছি, মানে ওরা আমাকে ওই বুক দিয়েছিল, ওই বুকের মধ্যে ওগুলো চুজ করতে। আর সব থেকে কঠিন জিনিসটা কি, যে এগুলো তো জামা কাপড় নয় যে তুমি পরে দেখলে ভালো লাগলো, আয়না দেখলে ভালো লাগছে না, চেঞ্জ করে নিলে আরেকটা। এই একবার যে রং হয়ে গেল মানে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবার তারপরে করতে পারবে, কিন্তু তাতে অনেক তোমার ওয়ালেট অনেক ঝামেলা হবে, আবার এটাকে ঘষবে তুলবে, টাইম কনজিউমিং, টাকা নষ্ট। একদমই তাই, একদম একদম, মানে সন্তানের থেকেও বেশি। আমার নিজের ছেলে মেয়েও যদি এখানে একটা পেন্সিল দিয়ে দাগ দিত আমার খুব কষ্ট হতো আর কি, ঠিক আছে। কারণ আমার নিজে করা, আমার নিজের পরিশ্রম, এত বছরের এত কষ্ট করে আজকে আমি এই ফ্ল্যাটটা করেছি, এগুলো রং টং সব নিজে চুজ করে করেছি। বললাম না যে বুকটা দিয়েছে, বুকে রং চুজ করেছি, তারপরে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে একটা বড় হয়েছে, সেখানেও দেখছি। এবার হোয়াটসঅ্যাপে দেখে ঠিক বুঝতে পারছি না, বুক নিয়ে এসেছি, এরকম ওয়ালের মধ্যে রেখে দেখছি যে ভালো লাগবে। তো মানে এত করে তারপরে এটা ভাবলাম যে এটা করবো। এবার আমি ভাবছি যেন ভগবান এটা যেন ঠিক হয়ে যাবে, ভগবান এটা যেন ভালো লাগে, ভালো। আর সব থেকে বেশি ছিল মায়ের জন্য, মায়ের যদি এসে পছন্দ না হয় সেটা এরকম করছি, ভাগ্যিস মায়েরও পছন্দ হয়েছে এটা, ঠিক আছে। হ্যাঁ টিকমার্ক। আমার তো ভালো লেগেইছে, খুব সুন্দর লেগেছে যখন এসে দেখেছি এই ডিজাইনটা, আর মায়েরও ভালো লেগেছে। বাহ, এবার আমরা কিপ মুভিং এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। বাহ, এই বুদ্ধ মন্দিরের সামনে কি ক্যান্ডেলটা রেগুলার জ্বলে, মানে যখনই তুমি আসো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি যখনই আসি, যখন এসে থাকি, আমি রেগুলার এখানে থাকি না, আমি বেহালার বাড়িতেই থাকি। এবার যখন এসে আমি উইকেন্ডে আর কি, ওই হয় না যে ফার্ম হাউস, হ্যাঁ মানে ঠিক আছে, উইকেন্ড ডেস্টিনি হলো আমার এই ফ্ল্যাট। তো আমি যখন স্টেকেশন, তো আমি স্টেকেশন এখানে আসি, তো তখন আমি এখানে বুদ্ধর এটা জ্বালাই। এটা আমার লাস্ট প্রজেক্টের ইউনিট থেকে পাওয়া। তো তাদের জন্য কিছু বলবে? তাদের জন্য হ্যাঁ, অবভিয়াসলি সুন্দর করে সাজিয়ে রেখেছো। হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকের উপহার যারা আমাকে দেয় তার মধ্যে অনেক ভালোবাসা থাকে, সম্মান থাকে, ভালোবাসা থাকে, অনেক ফিলিংস থাকে। তো আমি সেগুলোকে প্রত্যেকটা যত্ন করে সব জায়গায় আমি সাজিয়েছি। এখানে আমার কলেজের ফেলিসিটেশনের থেকে, মানে ফেলিসিটেট করেছিল, তো সেটা আমার পাওয়া কলেজ থেকে। আমার কলেজ ব্যাঙ্গালোরে, ক্রাইস্ট কলেজ, তো ক্রাইস্ট ইউনিভার্সিটি থেকে এটা পেয়েছিলাম 2017-তে। তার পাশেই আমার রয়েছে আপনাদের জজদার প্রিয় জজদা, আপনাদের ঠিক আছে, জজদা পাওয়া, এটা নকশি কাঁথার জন্য পেয়েছিলাম আমি, জুরিজ স্পেশাল চয়েস 2020-তে আমি পেয়েছিলাম এটা নকশি কাঁথার জন্য। তো থ্যাংক ইউ আপনাদেরকে, জি বাংলাকে, লিনাদিকে, ম্যাজিক মোমেন্টস, আমার সংসারে। তো তারপরে আবার এখানে আছে দ্বারিকানাথ রানী রাসমণির জি বাংলা, তো এটার জন্য থ্যাংক ইউ জি বাংলাকে। এবং মানে এখানে যে হৃদয় জুড়ে লেখা ছিল দেখলাম, তোমার মনে হয় তোমার কাছে সবকটা জিনিসই হৃদয় জুড়ে আছে? আমার কাছে সবকটা জিনিসই হৃদয় জুড়ে আছে, সবকটা জিনিস। এন্ড যতখানি আমি জানি তুমি তোমার ফ্যানেদের জিনিসও খুব যত্ন করে রাখো, ভীষণ যত্ন করে রাখি, ভীষণ যত্ন করে। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে বাকি সব এই সবই ফ্যান্সদের দেওয়া গিফট পাওয়া, এগুলো সব। এইটা আমার একজন ফ্যান আমাকে পাঠিয়েছে, এটা খুব সুন্দর, গালে হাত দিয়ে বসে আছে, এও গালে হাত দিয়ে বসে আছে, এও গালে হাত দিয়ে বসে আছে, এও গালে, কিন্তু তিন রকম আর কি। তো এটা খুব সুন্দর আর কি। এটা কখন কিভাবে তুমি ভাবো? হ্যাঁ, কখন কিভাবে ভাবি আমি, ঠিক ঠিক ঠিক। বাহ, এবার আমরা যাব ঠাকুরঘর। না আচ্ছা, এখানে যার সঙ্গে পরিচয় করানো, আচ্ছা এইখানে আমি আসি মায়ের কাছে। তোমার বন্ধু, আমার বন্ধু, আমার মা, আমার সবকিছু। আমি যখন এই বাড়িতে প্রথম প্রবেশ করি, মানে তখনও এই বাড়িটা তৈরি হয়নি। আমি এবার আপলোড করতে পারবো আর কি ফাইনালি সোশ্যাল মিডিয়াতে আমার ওই ভিডিওসগুলো। তো আমি যখন এখানে প্রথম আসি, আমি ঘর থেকে, আমার ওটা মেন ডোর, আমি ওখান থেকে ঢুকে প্রথমে এই ওয়ালটা দেখেছিলাম। আমি সেই দিনে আমি ঠিক করেছিলাম যে এইখানে আমি মায়ের ছবি লাগাবো, ঠিক আছে। তো
তো কারণ মায়ের আশীর্বাদ, এবং যখন আমি দেখছি ফ্ল্যাট তখন আমি বোধহয় রাসমণি করছিলাম, ঠিক আছে? তো তখন আমি ভেবেছিলাম যে না, মা কালীর আশীর্বাদ আমার কাছে, আমার উপরে আছে, আছে আর চিরকাল থাকবে। তো তার ছবি আমি সবার আগে দরজা দিয়ে ঢুকবে, যেই ঢুকবে সবার আগে তাকে দেখবে এবং সেও তাকে দেখবে। যদি পজিটিভ এনার্জি নিয়ে ঢুকে সেটাও মা দেখবে, যদি নেগেটিভ এনার্জি নিয়ে ঢুকে সেটাও মা দেখবে, ঠিক আছে? তো আমার এই বাড়িতে যদি কেউ এরকম হিংসে নিয়ে ঢোকে, জেলাসি নিয়ে ঢোকে, তাহলে সেটাও মায়ের চোখে পড়বে, ঠিক আছে? আর মা বিচার করবে। আর যদি কেউ পজিটিভ নিয়ে ঢোকে যে না, ছেলেটা এত কষ্ট করেছে, এত স্ট্রাগল করেছে, ঠিক আছে, এটা ওর প্রাপ্য ছিল, এটাও পেয়েছে, তাহলে মা তাকে আশীর্বাদ করবে, ঠিক তো মা? আচ্ছা, এদিকে একটা পেন্টিং আছে। এই পেন্টিংটা, এটার একটা ছোট্ট খুব সুন্দর গল্প আছে। সেটা হলো, এটাও আমি নকশিকাতার সময় পেয়েছিলাম, কিন্তু নকশিকাতা হয়েছিল 2018-তে, 18-19-তে শুরু হয়েছিল, কিন্তু আমি তখন এটা লাগাতে পারিনি। তো আমাকে যে ফ্যান দিয়েছিল, এটা আমাকে শিলিগুড়িতেই দিয়েছিল, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি লাগাওনি না আমাদের ওটা, আমরা তোমাদের ঘরের হোম ট্যুরটা দেখেছে, বলছে তোমার হোম ট্যুরে দেখলাম, আমাদের পেন্টিংটা তো দেখলাম না, কোথাও তুমি লাগাওনি না ওটা। আমি বলছি যে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, তোমাদের পেন্টিং লাগানোর জন্য আমি আরেকটা ফ্ল্যাট কিনবো, ঠিক আছে? আমি লাগাবোই তোমাদের পেন্টিং। আমার এই ফ্ল্যাটে আমি ঠিক জায়গা পাচ্ছি না লাগাতে হলে লাগিয়ে দিতেই পারি, কিন্তু সেটা মন মতো হবে না, আমি মনের মতন জায়গা পাচ্ছি না। আর আমি একটু খুঁতখুঁতে, ঠিক আছে? আমার কোনো কিছু একটু পারফেক্ট না হলে আমার হয় না, মানে আমার মতন হতে হবে। লোকের ভালো লাগলো খারাপ লাগলো আমার তাতে কোনো যায় আসে না। নিজের দেখে ভালো লাগাটা সবথেকে বেশি আনন্দের। কারণ আমি যখন এসে আমি ঘরে বসবো, লোক তো আসবে, ঠিক আছে, একদিন থাকবে, 2 দিন থাকবে, 7 দিন থাকবে, 7 মাস থাকবে, তার বেশি তো থাকবে না, কিন্তু আমি তো রোজ থাকবো। তা আমার যদি ভালো না লাগে তাহলে আমার মন খুঁতখুত করবে। আমি বলেছিলাম যে আমি ওটা লাগাবো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি যদি আমি আরেকটা ফ্ল্যাট হোক, ঈশ্বর আমাকে দেন, আমি তাহলে সেখানে লাগাবো, ঠিক আছে? কিন্তু আমি লাগাবোই, আমি রেখে দিয়েছিলাম একদম পেপার ট্যাপ করে ভালো করে রেখে দিলাম। এবং আমার প্রশ্ন ছিল যে কি করে রাখলে, উত্তর তুমি নিজেই দিয়ে দিলে। হ্যাঁ, আমি একদম পুরো পেপার দিয়ে, পেন্টিং তো এটা পেপার র্যাপ দিয়ে একটা ড্রাই ভালো জায়গায় রাখলে খুব সুন্দরভাবে থাকবে, কিচ্ছু হয়নি, পেন্টিংটা অ্যাজ ইট ইজ আছে একদম। এবং এটা লাগিয়েছি, এবং তোমরা যদি এই ইন্টারভিউটা দেখে থাকো, তোমরা দেখো প্লিজ, তোমাদের এই পেন্টিংটা কিন্তু আমি লাগিয়েছি। আমি কারো কোনো উপহারকে অবহেলা করি না, প্রত্যেকটা জিনিসকে আমি ভীষণ মন থেকে অ্যাকসেপ্ট করি এবং সেগুলোকে যত্ন করে রাখি। আচ্ছা, ওই ঘরটা কি এখনো কিছু সাজানো বাকি আছে? ওই ঘরটায়, হ্যাঁ, ওই ঘরটায় সাজাতে হবে। ওই ঘরটা এখনো সাজানো হয়নি। এটা আমার মাস্টার বেডরুম অ্যাকচুয়ালি, এবং এটা সবথেকে, হ্যাঁ, এটা সবথেকে বড় ঘর, মানে শোয়ার সবথেকে বড় ঘর এটা। এবং এখানে শুধু আমার একটা ট্রাইপড আছে, একটা ম্যাট্রেস আছে, আর ওই ড্রিম ক্যাচার আছে, এবং এখানেও একটা এই কাস্টম ওয়াল আছে আর কি, এই ডিজাইনটা। তো তুমি আলোর সেটআপ খুব ভালোবাসো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড 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 আলোর, মানে খুব ভালো লাগে আর কি, আমার লাইটস খুব ভালো লাগে, মানে স্পটলাইট, তার উপরে হ্যাঁ জেড লাইট। হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট কারেক্ট। তো এইখানেও এরকম আছে, এইখানেও এরকম এই জানলাটা আছে, এখানেও এখানে আমি ভীষণ রিলস করি, এই ওয়ালটা ইউজ করি আর কি। আপনারা দেখেছেন অনেক কটা রিলে, এবং আপনারা ধরে ফেলেছেন যে আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, আপনারাই ওদেরকে জানিয়েছেন। কত উইকেন্ডে বন্ধুদের বাড়িতে যাবে গো? কোন উইকেন্ড, মানে কোন বন্ধুরা প্রত্যেক উইকেন্ড ওকে অ্যালাউ করছে থাকতে? রিল বানাতে আমি উইকেন্ড এট ফ্রেন্ডস প্লেস, এবং তারপরে দেখছি যে ওইখানে তোমার নতুন ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে। বেশি বুদ্ধিমান, বুঝতেই পারছে না, ওর থেকে বেশি বুদ্ধিমান আছে। এই দেখো পোকা ঢুকছে, এই যে এইখানে আমার বেডরুমের এই জানলাটা দিয়ে, এটাও খুব সুন্দর দৃশ্য। নিচে ওইখানে আমার আরেকটা দুটো গ্যারেজ আছে আমার এখানে, তো নিচে আমার একটা ভেতরে গ্যারেজ আছে, একটা বাইরে গেছে। তো আমি যখন পরের গাড়িটা কিনবো তখন আমি ওইখানে গাড়িটা রাখবো, এবং এখান থেকে দাঁড়িয়ে আমি ওই গাড়িটা দেখবো। তো এইটা আমার একটা নেক্সট স্বপ্ন আছে আর কি। বেশ অনেস্টি দিয়ে বলে, মানে অনেকে যেটা থাকে, মানে আমারও অনেক সময় এই আমার সংস্কারটা তো আছে যে অ্যাচিভ না হলে বলবো না। এবার ডেফিনেটলি আমার মনে হয় যে আমি নিজে অতখানি পরিশ্রমী নই বলে, আমি নিজের ফিলোসফি যদি বলি তাহলে পরিশ্রমী নই বলে হয়তো বলি না। না, আমি তো ওই যে বললাম যে ইফ ইউ সি ইট অ্যান্ড ইউ বিলিভ ইট দেন ইউ ক্যান অ্যাচিভ ইট। তো আমি যেই স্বপ্নগুলো দেখি সেগুলো আমি বিশ্বাসও করি, আর সেগুলোর জন্য আমি পরিশ্রমও করি, ঠিক আছে? আমি প্রচণ্ড পরিশ্রম করি। মানে যদি ধরো একদমই সেটা মানে পূরণ না হয়, তাহলে মনে করবো যে মানে এটা ঈশ্বর চাইনি এটা হোক, কারণ ওটা হলে হয়তো আমার খারাপ হতো, ঠিক আছে? অনেক সময় দেখবে যে তুমি কিছু চাও, সেটা হলো না, অন্যটা হলো। ধরো কথার কথা আমি তোমাকে বলছি, তুমি ধরো ভাবলে যে তুমি একটা গাড়ি কিনবে, তোমার সেই গাড়িটা হলো না, কোনো কারণে হয়তো হলো না, আর্থিক কারণে হোক, বা তোমাকে বললো অ্যাস্ট্রোলজিক কারণে হোক, যে বললো এই গাড়িটা নিও না, হয়তো অন্য গাড়ি হলো, তোমার মনটা শান্তি হলো না। সেটা কিন্তু ঈশ্বর চান, সেটাকেও পজিটিভলি মেনে নেবে। কারণ হয়তো ওই গাড়িটাতে তোমার কোনো একটা খারাপ কিছু ছিল, হয়তো অ্যাক্সিডেন্ট ছিল, হয়তো ওই গাড়িটা কেনার পর তোমার কিছু দুর্ঘটনা হতো, হয়তো আর্থিক, হ্যাঁ, স্যুট করতো না, আর্থিক প্রবলেম হতে পারতো, অনেক কিছু হতে পারতো। তো ওই জন্য ভগবান ওটা কাটিয়ে দিল, তোমাকে এই গাড়িটা দিল, এই গাড়িটাই তোমার জন্য বেটার। তো যেটা না হবে এবং যেটা হবে সেটাকেও ভগবানের ইচ্ছে হিসেবে মেনে নেবে। ভালো মন্দ যাহা ঘটুক সত্যের লও সহজে। আচ্ছা, এবার দুটো আরো ঘর আছে। এবার তুমি বলো যে
দুটো আরো ঘর। খুব মজা পেয়েছি। ড্রিম হাউস না ভাই, দেখো আমি অ্যাচিভ করতে পারিনি কিন্তু আমি অন্যের খুশিতে হেভি খুশি। তাই কোন ঘরটায় তুমি বলো আগে নিয়ে যাবে আমাদের? আচ্ছা ঠাকুর ঘরটাই যাই আগে, ঠিক আছে। আমরা সারাদিন চষে এসেছি, তাই তুমি এখান থেকেই দেখাতে পারো। এটা আমার এখানেও একটা ছোট্ট, এখানে একটা সোফা বা একটা ছোট্ট খাট এখানে রাখবো, মা বলেছে রাখতে, ঠিক আছে, একটা সোফা বা সোফা কাম বেড যেগুলো হয় সেগুলো রাখতে। কিন্তু মেইনলি আমি যেটা করি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই আসন পাতা আছে, আমি পুজো করি আজকে। এই বাবা এখনো নেবাইনি। হ্যাঁ সেই সন্ধ্যেবেলা লাইভ ইন্টারভিউ হলে ভালো হতো এটা। ঠিক আছে, তো না কোনো চাপ নেই। এবার যাই হোক, আর অনেকেই ভুলে যায় নেভাতে, আমি বাড়িতেও দেখেছি মা ভুলে যায়, বলছে এই প্রদীপের বুক জ্বলছে নেভাতে হবে, বলে না এরকম? আপনাদের বাড়িতেও বলে, দেখবেন প্রদীপ নেভাতে ভুলে যায় বুক জ্বলছে বলে, তো ওরকম হয়েছে। তো এইখানে আমি আচ্ছা আমি বসলে আমার মনে হয় আরও বেটার হয়। হ্যাঁ, তো এইখানে আমার রয়েছে হনুমানজি, গণেশজি আর আমার ভোলেনাথ। তো আমার স্থাপন করা এখানে শিবলিঙ্গ। তো আমি প্রত্যেক সোমবার শিবের পুজো করি আর কি, শিবের মাথায় জল ঢালা। এবং আমি এবার কিন্তু ওই মহাশিবরাত্রি করেছি, হ্যাঁ, পুরো সারা রাত জেগে থেকে, ঠিক আছে। ফাইনালি আমরা এসে বসার জায়গায় এলাম। আরে দেখো, লাভ জোনে হলো সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো নিজেকে ভালোবাসা। তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলেই তুমি অন্য একটা মানুষকে ভালোবাসতে পারবে। তো লাভ জোনে তো সব থেকে আগে নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে ভালোবাসা মানেই তো একদম পরিপাটি হয়ে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাইজিন থাকা, টিপটপ থাকা। এই যে মনে করো আজকে তুমি আমার বাড়িতে এসছো, এই কথাটা আমাকে অনেকদিন আগে যখন আমরা নকশিকাথা করি, তো রাজস্বীদি মানে রাজুদি আর মানালি আমার বাড়িতে গেছিল, বেহালার বাড়িতে, তখন এটা তো নেওয়া হয়নি। তো গিয়ে ঢুকেই রাজুদি বলছে কি, এই মনেই হচ্ছে না এটা একটা ব্যাচেলার ঘর, ব্যাচেলারের বাড়ি আর কি, ব্যাচেলার ছেলে থাকে। বলে তুই একা করিস সেগুলো সব? শুনেছি আমি একা করি। বলে হ্যাঁ। বলে কোনো মানে কেউ করে দেয় না? না। বলে কি পরিপাটি, মানে একদম সব পরিপাটি, একদম খাটটা চাদর একদম টিপটাপ গোছানো, জামা কাপড় এদিক ওদিক পরে নেই। হ্যাঁ মানে যা হয় আর কি, ইউজুয়ালি ছেলেরা তো একটু অগোছালো হয়। তো সেটা হওয়ারও কারণ আছে, যেই ছেলেরা বাড়িতে থাকে ইউজুয়ালি বাড়ির ফিমেলরাই ঘরটর গুছিয়ে টুছিয়ে রাখে, ছেলেরা একটু অগোছালো হয়, আমি বুঝি সেটা, ঠিক আছে। তো এটা ব্লেম করার কিছু নেই। তো আমি যেহেতু বাইরে থেকেছি এত বছর, একা একা থাকছি, তো আমাকেই সব কিছু করতে হয়, সব গুছিয়ে রাখতে হয়। এটা এরকম নয় যে আজকে তোমরা আসবে বলে আমি গুছিয়ে রেখেছি। তুমি যে কোনো দিন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চটকে চলে আসতেই পারো, যদি আমি থাকি না এখানে, ঠিক আছে, যদি আমি থাকি চটকে চলে আসতেই পারো। কিন্তু এসেই দেখবে যে একদম টিপটপ। আমার ওই বাড়িতে এখনো যদি যেতে চায় ওরা যেতে পারে, কোনো আপত্তি নেই আমার। ওই বাড়িটাও গিয়ে দেখবে কিন্তু একদম টিপটপ, এরকম করে গোছানো টোছানো সবকিছু, পরিপাটি, এভরিথিং। তখন কথাবার্তার মধ্যে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে তুমি হয়তো খুব মুভড, মানে কি বলবো কতটা বলবো সেটা তুমি রেখে রেখে বলো না। এটা মানে এটার জন্য কোনো প্রবলেম হয়েছে নাকি এটাই এইভাবেই সুমনকে চেনা যায়? এইভাবেই আমাকে চেনা যায়। আমি যেটা বলবো না সেটা বলবো না, কারণ আমি সেটা বলতে প্রয়োজন বোধ করি না, তাহলে আমি সেটা বলবো না। হ্যাঁ, এই নয় যে এটা বললে আমার এরকম হবে বা ওটা বললে ওরকম হবে, সেটার জন্য না। আমি বলতে সেটাতে ইচ্ছুক না, আমার বলতে মন চাইছে না। আমার যদি মন চায় আমি নিজের সম্পর্কে আমি বলেও দিই যে হ্যাঁ আমার এটা। অনেকেই আমি যেভাবে আজ অব্দি আমার যে কটা ইন্টারভিউ আছে, ইউটিউবে আছে বা সোশ্যাল মিডিয়াতে আছে, আমি যে ধরনের যা বলেছি না বলেছি, অনেকেই হয়তো এই ধরনের বক্তব্য রাখবে না বা অনেকেই হয়তো এই ধরনের কথাগুলো বলবে না। কিন্তু আমি বলি, যেরকম আমি বলছি যে আমার মা বাবা আজও স্লিপার ক্লাসে ট্রাভেল করেন, তো এটাই হয়তো অনেকে বলবে না, না না আমার মা বাবা তো ফ্লাইটে ট্রাভেল করে বা এসিতে ট্রাভেল করে, এসি ছাড়া ট্রাভেল করে না। হ্যাঁ, বা আমি যে বলি যে আমি আজও বাইক নিয়ে শুটিংয়ে যাই, বা এরকমও হয়েছে যে আমি অটোতে চলে গেছি অনেক সময়, মাস্ক পরে যাই, কেউ চিনতে পারে না, কিন্তু আমি যাই, চলে যাই। আমি হ্যাঁ রেগুলার না হলেও কখনো কখনো যখন বাইকও নিতে ইচ্ছে করে না, গাড়িও নিতে ইচ্ছে করে না, উবেরেও চড়তে ইচ্ছে করে না, চলে যাই আমি, মাস্ক পরে আমি চলে যাই, ঠিক আছে। ফোন পাচ্ছে না, ওটা মেসেজ এসছে। হ্যাঁ আচ্ছা একটা জিনিস বলো তো, আমি শুনছিলাম যে বন্ধুরা সবাই মোটামুটি বিয়ে করে সেটেল, এদিকে বাড়ির লোকজন মানে দাদার জন্যরা সবাই বিয়ে করে সেটেল, নিজের বিয়ের জন্য কিছু ভাবছো কি আদৌ? নিজের বিয়ের জন্য ভাবতাম, এখন একটু ভাবছি না। তার কারণ হলো অনেক দিন ভেবেছি, কিন্তু ভেবে দেখলাম কোনো ফল আসছে না বেটার।
হ্যাঁ আমার মা বাবাও ভেবেছে, মা বাবাও চেয়েছে, আমিও ভেবেছি, সবাই ভেবেছি, হ্যাঁ মানে আমার বন্ধুরাও ভেবেছে, বাট সামহাও ওটা ওয়ার্ক করছে না। তো কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে ঈশ্বর বোধহয় চাইছেন না যে আমি এখনই বিয়েটা করি, ঈশ্বর বোধহয় চাইছেন যে আমি আরও কাজ করি, দর্শককে আরও এন্টারটেন করি, আরও ভালো ভালো কাজ করি, এবং সবাইকে প্রাউড ফিল করাই, মা বাবাকে প্রাউড ফিল করাই, যাদের জন্য কাজ করছি তারা যাতে আমার মাধ্যমে বেনিফিশিয়াল হন, বেনিফিট করেন, প্রডিউসার চ্যানেল, মানে আমরা তো আমাদের পেছনেও তো আমাদেরকে তো ইনভেস্টমেন্ট আছে, আমাদের উপরে অনেক দায়িত্বও আছে। আজকে যখন আমরা একটা ধারাবাহিক লিড করছি বা যে ধারাবাহিকগুলো লিড করেছি বা চরিত্রও যদি করে থাকি, সবাই যে যেখানেই কাজ করছি তার জন্য কিন্তু কিছু একটা ইনভেস্ট করা হচ্ছে 100 বার, একদমই তাই, জাস্টিফাই করাটা একদম। এই যে আজকে তোমরা কাজ করতে এসছো, ক্যামেরাম্যান কাজ করছে, তুমি কাজ করছো, তো তোমাদেরকে যে ওরা পারিশ্রমিকটা দিচ্ছে নিশ্চয়ই তোমার মধ্যে কোনো যোগ্যতা দেখেছে, তুমি কাজটা করতে পারো বা কাজটা করছো বা কাজটা ডেডিকেটলি করছো। তো এইগুলো বাদ দিয়ে যদি যেদিনই দেখবে না যে তুমি নিজের বিয়েটা নিয়ে পড়ে আছো, হ্যাঁ তুমি বিয়ে নিয়ে বেশি ইসে করছো, তখনই দেখবে যে আস্তে আস্তে কিন্তু তোমার একটা ওটা কাজের উপরে প্রভাব ফেলতে শুরু করবে। ঠিক আছে, মানে কেন কি ধরনের আমি তোমাকে বলছি যে অনেকেই আছে দেখবে যে আমি এটা কথার আগে বলে দিচ্ছি, এটা জানি না হাউ উইল ইউ অ্যাড্রেস দিস, ইউ হ্যাভ বিন ইনটু রিলেশনশিপ, তো কিন্তু তারপরে তো তোমার সেই সময় দারুণ ভালো কাজ করে গেছো। করে গেছি, ওই জন্য হয়তো রিলেশনশিপগুলো টেকেনি, কাজ আমার টিকে আছে, কারণ আমি কাজকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। হয়তো কাজের মধ্যে থাকলে, এই যে এখন ফোনটা বাজলো, মেসেজ এলো, ঠিক আছে, এরকম মেসেজ এলে আমি ফোন দেখবই না এখন, কারণ আমি ইন্টারভিউ, আমি যখন শর্টে থাকবো, আমি যখন সিনে থাকবো, আমি যখন শুটিংয়ে থাকবো, আমি ফোন দেখবই না। ইন্টারভিউ বলছি, সরি, সিন পড়ছি, আমি ফোন দেখি না। এবার তারপরে ঝামেলা শুরু হয়, তখন আমি তোমাকে এটা বলুন তুমি দেখলে না কেন, এরকম কি এমন কাজ, সবাই তো কাজ করছে, সবাই কি মেসেজ করছে, রিপ্লাই কেউ বেশি করছে না, তুমি একাই শুটিং করছো আর বাকি কেউ শুটিং করছে না, এই ধরনের কথা হয় যে আমি একাই বোধহয় শুটিং করছি। ভাই আমি সিনের মধ্যে আছি, আমি শুটিংয়ে আছি, আমি ওয়ার্ক মোডে, আমার তখন ওয়ার্ক মোড অন, আমি এখন ইন্টারভিউ মোড অন, আমি এখন একটাও মেসেজ না দেখেছি তোমরা আসার পর থেকে, কিন্তু আমি একবারও ফোন দেখিনি, ফোন দেখিও নি, দেখবো না। আমি এটা কমপ্লিট হবে তারপরে আমি দেখবো, তারপরে ইনফ্যাক্ট আমার ফ্যামিলি এটা বুঝে গেছে, আমার মা বাবা এটা বুঝে গেছে, আমার বন্ধু বান্ধবরা এটা বুঝে গেছে, বাট আমার গার্লফ্রেন্ডসরা এটা বোঝেনি কোনোদিনও, যে আমার কাছে আমার কাজটা সবার আগে, আমি কাজের জন্য আই গিভ মাই হার্ট অ্যান্ড সোল। তো এই যে সম্পর্কগুলো যদি ভেঙে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি তুমি নিজে একদম যখন একা হয়ে ভাবো, নিজেকে নিজে দায়ী করো, না মনে করো ঠিকই আছে চলো আমি তো এটা বেছেছি? হাউ ডু ইউ সি দিস? দেখো এইবার তোমার লাইফ, তোমার সম্পর্ক নিয়ে অনেক কথা হয়েছে, সে জায়গা থেকে প্রশ্নটা, একদিকে তো আমি বলবো যে ভালো হয়েছে, তার কারণ আমার কর্মজীবনটা আমার খুব ভালো হয়েছে, কর্মজীবনটাতে আমি অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, আমার মনে হয় আজকে যদি ধরো কথার কথা, আমার যদি সেই রিলেশনশিপগুলো যেগুলো টেকেনি বা যেগুলো ব্রেকআপ হয়ে গেছে, সেগুলো যদি টিকে যেত, আর যদি আমার কাজ না থাকতো, তুমি আমার জায়গায় থাকলে তুমি কি করতে, যে না আমার রিলেশনশিপটা আছে বাবা, ঠিক আছে আমার রিলেশনশিপটা তো আছে, কাজ না থাকুক আমার চলবে। বলতে সবাই ভালোবাসে, বলতে তো টাকা লাগে না, কিছু এসে না, অনেকে অনেক কথা বলবে, কিন্তু যদি প্র্যাকটিক্যালি ভাবো, যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করো, হয়তো মুখে অনেক কিছু বলবে যে না আমি তো এই করবো না, আমি ওই করবো না, কিন্তু সেও কিন্তু চাইবে যে না কাজটা থাকুক। কাজটা যদি থাকে, আমি তো ভাই মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার ইএমআই দিতে সুবিধা হবে, আমার বাড়ির ট্যাক্স দিতে সুবিধা হবে, লাইটের বিল দিতে সুবিধা হবে, হ্যাঁ ইন্স্যুরেন্স, আমার গাড়ির ইন্স্যুরেন্স দিতে সুবিধা হবে। কিন্তু আমি যদি শুধু বসে বসে প্রেম করি, হ্যাঁ আমি যদি লাভ লাইফটাকেই দেখি, যদি প্রেম করি, তাহলে ওইগুলো আমি বলছি অনেকেই হয়তো রিলেশনশিপ আর কাজটাকে ব্যালেন্স করতে পারে বা ব্যালেন্স হয়ে যায় তাদের, বা তারা করতে পারে, আমি পারি না। সবাই তো আর সেম নয়, আমার হয়তো সেটা হয় না, বা আমি হয়তো সেটা পারি না। আমি কাজের জন্য আমি ভীষণভাবে, মানে কারণ আমি অনেক স্ট্রাগল করেছি ভাই, অনেক স্ট্রাগল করেছি, প্রচুর পরিশ্রম করেছি, বম্বেতে, কলকাতাতে, মানে ঘুরে ঘুরে, ওই ধারকান ছবিতে সুনীল শেট্টির চপ্পল ফটো হয়ে গেছিল না, চপ্পল ঘিস গেছে, ওরকম হয়েছিল আর কি। তো প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর কষ্ট করেছি, জিমের ট্রেনার, রাতে চাকরি, সারাদিন অডিশন, প্রচুর কষ্ট করেছি। তো তারপরে গিয়ে আজকে একটু এই বসে যে আমি যে জায়গাটা পেয়েছি, সেটা শুধুমাত্র আমার কাজের জন্য, আমার স্ট্রাগলের জন্য, আমার পরিশ্রমের জন্য, আর আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, দর্শকের ভালোবাসা অবভিয়াসলি। তো আমি এইগুলো কোনো কিছুর জন্য, প্রেম ভালোবাসার জন্য আমি এগুলো হারাতে চাই না। ঠিক আছে, এই আলোচনাটা বরং বন্ধ থাক, আমরা বরং একটু অন্যদিকে যাই। সেটা হলো এই যে এত কিছু তুমি বললে, এখন যদি লং শটে নিজের লাইফটা দেখে একটা গান নিজে ডেডিকেট করতে চাও, কোন সিনেমার কোন গান ডেডিকেট করবে, এবং যদি কোনো ডায়লগ বা ডেডিকেট করতে চাও, কি করবে?
গান ডেডিকেট করতে চাইবো হলো, এটা অনেকের লাইফে এই গানটা খুব প্রিয় গান এবং অনেকেই এই গানটাতে মানে নিজেকে ইমাজিন করে বা ড্রিম দেখে। সেটা হলো ওই যে জো ভি চাহু ও মে পাউ জিন্দেগি মে জিত যাও বাস ইতনা সা খাব হ্যায়, ওটা। আর ডায়লগ হলো গুরু ছবিতে একটা ডায়লগ বলেছিল, দেখিয়েছিল ধীরুভাই আম্বানির গল্প আর কি, কিন্তু ডায়লগটা বলেছিল অভিষেক বচ্চন, গুরু কান দেসাই ওর চরিত্রের নাম ছিল। তো ওখানে বলেছিল একটা বড় একটা স্টেডিয়ামের মতন একটা জায়গায় দাঁড়িয়ে বলছিল, সপনে মত দেখো সপনে কভি পুরে নেই হতে, মেরা বাপু कहता था पर मैंने देखा। ওর জার্নি বলেছিল যে ওর জার্নিটা ছিল যে ও বড় কোম্পানি খুলবে, বড় বিজনেসম্যান হবে, কিন্তু আমার জার্নিটা হলো যে আমি একদিন অনেক বড় অভিনেতা হব, ভালো অভিনেতা হব এবং আমি আমার অভিনয়ের মাধ্যমে বাড়ি গাড়ি নাম ডাক যশদা, ঠিক আছে, এই সব আমি অর্জন করব। আচ্ছা, যদি কোনো একটা ট্যাগলাইন ইউজ করো, কি ট্যাগলাইন ইউজ করবে নিজের জীবনকে নিয়ে? নিজের জীবনকে নিয়ে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু সাকসেস। আচ্ছা, বেশ। দ্বিতীয় প্রশ্ন, এমন একজন বন্ধু যাকে যদি রাত্রিবেলা 3টের সময় তো কোনো দরকারে ফোন করো, তুমি জানো সে ফোনটা রিসিভ করবে, ইন্ডাস্ট্রির, যেহেতু তোমাকে খুব বেশি পার্টি গ্যাদারিংয়ে পাওয়া যায় না, তাও জীবনে যারা যারা এসেছে তাদের মধ্যে থেকে একজন। শীর্ষা ধরবে। শীর্ষা আমার খুব ভালো বন্ধু এখন, তো ও ফোন ধরবে, ওকে যখনই ফোন করবো ও ফোন ধরবে। আচ্ছা, জিমে ওয়ার্কআউট যদি করতে চাও, কে সব থেকে ভালো জিম পার্টনার হতে পারে ইন্ডাস্ট্রির মধ্যে? কারোর নাম করতে, যার ওয়ার্কআউট মানে করা দেখলে নিজেরও মোটিভেশন আসে যে চল আমাকেও করতে হবে। গৌরব খুব ভালো ওয়ার্কআউট করছে। ও তখন আমি যখন করতাম তখন ও করেনি শুরু, কিন্তু তারপরে যখন ও ওয়ার্কআউট শুরু করে এবং সেটা করছে, মেনটেন করছে, সেটা খুব ভালো। মানে আমার তো খুব ভালো লাগে যে ও আজও সেইভাবে মেনটেন করছে। তো আমি যদি করতে চাই, ইনফ্যাক্ট আমরা একটা সময় একসাথে ওয়ার্কআউট করতামও, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হয়েছিল যে আমাকে ওর বাড়ির ওখানে যেতে হতো, কারণ জিমটা ওর বাড়ির ওখানে ছিল। তো এবং তারপরে কাজের সূত্রে যা হয়, আমাদের কাজ যখন আলাদা হয়ে যায় তখন সম্ভব হয় না। বাট আমি যদি করতে চাই তাহলে আমি ওর সাথে ওয়ার্কআউট করতে চাইবো। আচ্ছা, সব থেকে ইনোভেটিভ গালাগালি কার মুখে শুনেছিলে? আমার বন্ধু, ওই আমার স্কুল বন্ধু, ছোটবেলার যারা বন্ধু আর কি, ওরা মানে ওদের মধ্যে আছে 1-2 জন আছে ইঞ্জিনিয়ার, আইটিতে চাকরি করে, বেশ ভালো পোস্টে, কিন্তু হ্যাঁ মানে ক্রিয়েটিভ আর কি। তাও যা হয় আর কি, বন্ধুদের সার্কেলে বসলে যা হয়। হ্যাঁ, এমন একটা রিউমার যেটা তুমি যদি সত্যি হতো তোমার ব্যাপারে তুমি বেশ মজাই পেতে? আমার নাকি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এরকম মানে অনেকে এরকম ইসে করেছে যে এরকম তোমার তো বিয়ে হচ্ছে। আসলে জানি না, এরকম 1-2 জনের মনে হয়েছে রিসেন্টলি। মানে এটা আমি বলে দিয়েছি এটা কার হয়েছে। এটা হলো আমাদের মিঠিজোড়ার আমাদের রাই যে আছে আর কি, রাই। তো রাই আমার সাথে এরকম একদিন কথা হচ্ছে, রাই আমাকে বলছে যে এরকম তোমার কবে না কি তোমার বিয়ে কবে হয়েছে, না তুমি কবে বিয়ে করেছো নাকি, এরকমই কিছু একটা, যে তোমার তো বিয়ে হয়ে গেছে। আমি না আকাশ থেকে পড়লাম, আল্লাহ যে কি আমার বিয়ে হয়ে গেছে, মানে আরাত্রিকা আমাকে বলছে যে আমার নাকি বিয়ে হয়ে গেছে। বলছি যে তুমি পাগল নাকি, তোমার কোন দিক থেকে আমাকে দেখে বললো আমার বিয়ে হয়ে গেছে? বলে না আমি শুনেছি। আমি বললাম যে কার, এবার বলবে তো না অবভিয়াসলি, কিন্তু কেউ একজন ওকে বলেছে যে আমার নাকি বিয়ে হয়ে গেছে। এরকমও লোকজন করে, গুজব ছড়ায় আর কি আমার এগেইনস্টে। ভালো, যত গুজব ছড়াবেন তত আমি বড় হব, তত আমি নাম করব। তৈরি হয়ে গেল এটা থেকে, আমি হেডলাইন দেখতে পাচ্ছি চোখের সামনে। একদমই তাই। আমি তো বলবো যে আমি খুব সুন্দর একটা কোটেশন নিয়েছিলাম, একটা ইংলিশ কোটেশন ছিল, সেটাকে আমি বাংলায় বলছি, যে আমাকে যদি কেউ ইট পাটকেল ছোড়ে আমাকে, ঠিক আছে, সেই ইট পাটকেলগুলো নিয়ে আমি রেখে দেবো, ওগুলো দিয়ে আমি বাড়ি বানিয়ে নেবো আমার নিজের, ঠিক আছে, আমি সত্যি বলছি, সেগুলো রেখে দেবো, ওগুলো দিয়ে আমি আমার নিজের বাড়ি তৈরি করে নেবো। আমাকে যা দেবে, আমাকে মানে যদি আমার নামে এগেইনস্টে রিউমার ছড়াও, আমাকে নিয়ে তো বলছে, আলোচনা করছে, তো করো 10-5 জন জানবে, সেটা নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমার জন্য খুব ভালো বিষয়, এবং তাতে আমি আরো বড় হব। যত আমার ব্যাপারে খারাপ বলবে, যত আমাকে পেছনে টানবে, আমি তত উপরে যাব। বেশ, একদম শেষ করব যে মানে মোট কথা যে কোনোভাবে হোক নিজের জন্য নিজের জায়গাটা তৈরি করতেও রেডি। তো একদম লাস্ট সেটা হলো এই যে যারা এই ইট পাথর ঢিল যারা মারে এখনো তোমার অ্যাবসেন্সে বা তোমার প্রেজেন্সে, তাদের জন্য যদি একটা লাইন বলতে হয়, কোনো ফিল্মের লাইন বা ট্যাগ লাইন বা নিজস্ব সৃষ্টি করা লাইন, কি?
অন ক্যামেরা তাদের জন্য জবাব? অন ক্যামেরা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, একদম অ্যাবসলিউটলি, এটা মন থেকে আমি বলছি। কারণ যারা আমার নামে খারাপ বলছো বা বলো বা ভাবো আমার সম্পর্কে, প্লিজ ডু কন্টিনিউ, ঠিক আছে? কারণ তোমাদের এটার জন্য আমি জীবনে আরও বড় হতে পেরেছি আর পারবো। সেটা বন্ধ করো না প্লিজ। আর কারণ আমার মনে হয় ক্রিটিক্স খুব ইম্পর্ট্যান্ট বড় হতে গেলে। কারণ যদি আমি সবসময় কমফর্ট জোনে থাকি, শুধু ভালো ভালো শুনতে থাকি, তাহলে আমি গ্রোথ হবে না আমার, আমি ইমপ্রুভ করবো না। তো খারাপ বলাটাও ভালো, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ হয়তো এই জায়গাগুলোতে একটু ঠিকঠাক করা উচিত। তো প্লিজ ডু কন্টিনিউ। আমার এগেনস্টে যারা আছো, যারা আমার ক্রিটিক্স, যারা আমার সম্পর্কে খারাপ বলছো, নিন্দে করছো, বদনাম করছো, প্লিজ থেমো না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, থামবে না, ঠিক আছে? চালিয়ে যাও, একদম লড়াই একদম চলবে, ঠিক আছে? তো যাতে আমি আরো বড় হই, ঠিক আছে? দেন টু অল দ্য ক্রিটিক, আপনারা ক্রিটিসাইজ করতে থাকুন, কারণ যদি আপনারা ক্রিটিক না হন তাহলে ও অ্যান্টিক হবে কি করে? একদম। ওরে জিও ভাই, জিও পাক্কা আছে। আর এরকমই ভালো ভালো খবরের জন্য এবং সুমনের আপডেট জানার জন্য কি করতে হবে? দেখতে হবে, চোখ রাখতে হবে সিটি সিনেমায়। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।